আম্মা, আমি ভাইয়ার কাছে চলে যাব। তুমি তোমার ছেলেকে ফিরতে বলো। আসমানি নওয়ানে সেদিন কি হয়েছিল কে জানে। সন্ধ্যাকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলেছিল, বেঁধে আসা গলায় বলেছিল, আমার সবাই হারিয়ে গেছে জান্নাত। কয়টা ছেলে মেয়ে আছে আমার, সবাইকে ছাড়া আমি অপূর্ণ। তোরা ছাড়া আমার কেউ নেই, তার মধ্যে তুই আমার একটা মা। আমাকে রেখে যাস না মা, আমি সব ঠিক করে দিব, আমায় একা রেখে দিস না। সন্ধ্যা আসমানি নওয়ানের চোখের পানি দেখে নিভে গিয়েছিল। মেনে নিয়েছিল আসমানি নওয়ানের কথা। কি করে ফেলতো এই মানুষটার কথা। তার ভাইয়ার পর এই মানুষটা তার দ্বিতীয় আশ্রয়স্থল, যে তাকে কত শত বিপদ থেকে বাঁচিয়ে বুকে আগলে নিয়েছে। সন্ধ্যা তার আম্মার বুকে আবারও থেকে গিয়েছে। তবে সেদিনের পর থেকে সন্ধ্যা আকার শব্দটাও মুখে উচ্চারণ করেনি। কিভাবে যেন কাঁদতেও ভুলে গেল। আজ থেকে 5.5 মাস আগের বলা কথাগুলো প্রায় 4.5 মাস পর সত্যি সত্যি বাস্তবায়ন করে ফেলল বোধহয়। দারুণ এক শক্ত মানবীতে পরিণত হয়ে গেল সন্ধ্যা। কি জানি কতটুকু পেরেছে, তবে সেই পাগলামিগুলো আর করা হয় না। শিমু বা কেউ আকাশ নামটা উচ্চারণ করলে সে নীরবে জায়গাটা প্রস্থান করে। ইদানিং অপ্রয়োজনেই হাসে, কিন্তু প্রয়োজনেও আর কাঁদে না, আসে না কান্না। হয়তো চোখ দুটো মরুভূমি পছন্দ করে ফেলেছে। 12 মাস বৃষ্টি কার ভালো লাগে। সন্ধ্যার চোখ দুটো মুষলধারে বৃষ্টির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর তাই হয়তো এখন তাদের মরুভূমি এত পছন্দ। ফলস্বরূপ প্রয়োজনেও চোখ দুটোয় আর পানি জমে না। আকাশের ভালোবাসার দিনগুলো কথা ভাবলে সন্ধ্যার মনে হয় আর 5জন মানুষের সুখময় জীবনে কিছু খারাপ স্মৃতি থাকলে তারা স্মৃতির পাতায় দুঃস্বপ্ন হিসেবে আখ্যায়িত করে রাখে। আর তার দুঃখময় জীবনে অল্প কিছু সুখময় স্মৃতি ছিল, যা আকাশের ভালোবাসা ঘিরে নাম দুঃস্বপ্ন। ভেঙে গিয়েছে সেই দুঃস্বপ্ন, আকাশের ভালোবাসাও হারিয়ে গেছে। ফিরে এসেছে না পাওয়া দুঃখ ভরা জীবন, যা তার ভাগ্যের খাতায় মোটা কালিতে লিপিবদ্ধ। পুরনো কিছু স্মৃতিচারণ করে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। প্রাণহীন দৃষ্টিজোড়া তারায় জ্বলতে থাকা আকাশপানে। আর 1 সপ্তাহ পর তার ডেলিভারি ডেট দিয়েছে। সন্ধ্যা কাপড়ের উপরে তার উঁচু পেটটায় হাত রাখে, চোখ বুজে শ্বাস নেয় প্রশান্তির। আর 1 সপ্তাহ পর এই প্রাণটাকে এসে ছুতে পারবে। তার জীবনের সবকিছু, তার বেঁচে থাকার অবলম্বন, তার পিছুটান, তার সবকিছু। এই প্রাণ ছাড়া আর কোনো পিছুটান নেই। আলট্রাসোনোগ্রাফিতে জানা গিয়েছে তার ছেলে হবে। সন্ধ্যা আকাশকে ঘিরে বিষাদটুকু গিলে আগাম ছেলের জন্য এক বুক প্রশান্তির শ্বাস টেনে আওড়ায়। আমার আব্বা, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা তুমি, আমার রাজপুত্র। আরও কিছুক্ষণ পেরোলে সন্ধ্যা ঘরে চলে আসে। বসে বসে এশার নামাজ আদায় করে, এরপর শরীরটা বিছানায় মেলে দেয়। আজকাল বড্ড দুর্বল লাগে শরীর, ক্লান্তিতে ভরপুর থাকে। কিছুক্ষণের মাঝে সন্ধ্যা ঘুমিয়ে যায়। ঘড়ির কাঁটা তখন 12টা 30-এর ঘরে। সন্ধ্যা বারবার এপাশ ওপাশ করে নড়ে চড়ে উঠে, চোখে মুখে অসম্ভব বিরক্তি, গলায় ব্যথা অনুভূত হয়। এক পর্যায়ে সন্ধ্যার ঘুম ছুটে যায়। ধীরে ধীরে চোখ মেলে তাকায়। চোখের সামনে জলজল করছে সোনালি রঙের দুটো চোখের মণি। সন্ধ্যা বিস্মিত হওয়ার সুযোগটুকু বোধহয় পেল না। বুঝতে পারে সর্বশক্তি দিয়ে তার গলা চেপে রেখেছে একটা হাত। সন্ধ্যার চোখ বড় বড় হয়ে যায়। দুহাত তুলে তার গলা চেপে ধরা হাতটা খামচে ধরে সরিয়ে দেবার জন্যে, কিন্তু সে বরাবর ব্যর্থ হচ্ছে। একসময় কানের কাছে আকাশের শক্ত কণ্ঠ ভেসে আসে, তোর সাহস কি করে হয় আরেকজনের বাচ্চার মা হওয়ার? বেঈমান! তোর বাচ্চাকে না মেরে দম নিব না আমি। সন্ধ্যা ছটফট করে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। নিঃশ্বাস চিরতরে বন্ধ হওয়ার উপক্রম। তখনই সন্ধ্যার গলা থেকে হাত সরে যায়। সন্ধ্যা সমানে কাশতে থাকে। কয়েক সেকেন্ডের মাথায় সে কাশতে কাশতে আশেপাশে তাকায়, কাউকে দেখতে পায় না। পাশে আসমানি নওয়ানের ঘুম ভেঙে যায়। উঠে বসেন তিনি। এগিয়ে এসে বিচলিত কণ্ঠে বলে, জান্নাত, কি হয়েছে তোর? কথাটা বলতে বলতে সন্ধ্যাকে টেনে বসাতে নিলে সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্ধ্যার এহেন কাণ্ডে ভদ্রমহিলা থমকায়। সন্ধ্যাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, কি হয়েছে বল। সন্ধ্যা কিছু বলতে পারে না। মেয়েটা শুধু কাঁদছে তো কাঁদছেই। হঠাৎই কিছু একটা ভাঙার শব্দ ভেসে আসে। আসমানি নওয়ান দরজার দিকে তাকায়। আবছা আলোয় দেখলো দরজা পুরোপুরি খোলা। ভদ্রমহিলা অবাক হয়। তিনি সবসময় দরজা ভিড়িয়ে ঘুমায়, তাহলে এভাবে খুলে গেল কিভাবে? আর ডাইনিং এর দিকে ওটা কি ভাঙলো? আসমানি নওয়ান চেঁচিয়ে ওঠেন। কে? সন্ধ্যার কান্নার তোর কমে এসেছে। আকাশের বলা কথাটা কানে বাজছে। মেয়েটার দম বন্ধ লাগে। সন্ধ্যা আসমানি নওয়ানের বুক থেকে মাথা তুলে ধীরে ধীরে বিছানা থেকে নেমে দাঁড়ায়। আসমানি নওয়ান তাকায় সন্ধ্যার দিকে। সে দ্রুত বিছানা থেকে নেমে ঘরের লাইট জ্বালায়। সন্ধ্যার দিকে খেয়াল করলে দেখলো মেয়েটার শরীর কাঁপছে। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে এগিয়ে আসার আগে সন্ধ্যা চিৎকার করে বলে, তোমার জানোয়ার ছেলে আমার বাচ্চাকে মারতে এসেছিল আম্মা। আমার বাচ্চাকে বাঁচতে দিবে না সে। এটুকু বলতে গিয়ে সন্ধ্যা আবারও কান্নায় ভেঙে পড়ে।
আজ কতগুলো দিন পর চোখের বাঁধ ভাঙল তার। তার ছোট্ট প্রাণ পৃথিবীতে আসার আগে নিজের স্বামীর মুখে যখন বাচ্চাকে মেরে ফেলার হুমকি আসে, তখন সে নিজেকে কিভাবে সামলাবে? সে তো আকাশকে ঘিরে বিষাদ গিলে তার ছোট্ট প্রাণ নিয়ে বাঁচতে চেয়েছিল। এখন সেই বাচ্চার দিকেও আঙ্গুল উঠে গেল। সন্ধ্যা ভেতরে ভিতরে গলা কাটা মুরগির ন্যায় ছটফটালো, কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার ছেলের কি ক্ষতি করেছি আম্মা, বলতে পারো? আমি তো বলেছি আমি আর তার সামনে যাব না, আর কোনোদিনও চাইবো না আমি তাকে, আর কোনোদিনও পাগলামো করবো না আমি, করিও তো না আমি। তাহলে সে কেন আমার বাচ্চার দিকে হাত বাড়ায় আম্মা? আমার জীবনটা আর কত নরক বানালে তোমার ছেলের শান্তি হবে বলো? আমার বাচ্চার কিছু হলে আমি মরে যাব আম্মা, মরে যাব আমি। কাঁদতে কাঁদতে সন্ধ্যার হেঁচকি উঠে গিয়েছে। আসমানি নোমান স্তব্ধ হয়ে শোনে সন্ধ্যার কথাগুলো। সন্ধ্যা এসব কি বলছে তার মাথায় কিছুই ঢুকছে না। ঢোক গিলে বলে, এসব কি বলছিস মা? আকাশ তো এখানে নেই। তোর হয়তো এগুলো মনের ভুল। সন্ধ্যা রেগে হাতের কাছে একটা জগ পেয়ে পানি ভর্তি জগ ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলে, একদম আমাকে পাগল বানানোর চেষ্টা করবে না। আমি স্পষ্ট দেখেছি তোমার ছেলের সোনালি চোখ, স্পষ্ট শুনেছি তোমার ছেলের কণ্ঠ। আমার আমার গলা চেপে ধরে বলছিল আমার বাচ্চাকে না মেরে দম নিবে না সে। আমার বাচ্চার কিছু হলে আমি কিন্তু তোমার ছেলেকে বাঁচতে দিব না আম্মা। আমার বাচ্চা। সন্ধ্যার কথা জড়িয়ে আসে। পেটে যন্ত্রণা শুরু হয়। ডান হাতে পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে নেয়, বা হাতে দেয়াল ঠেস দিয়ে ধরে। আসমানি নোমান কিছু বলতে গিয়েও থেমে যায়, মেঝেতে দৃষ্টি ফেলে। সন্ধ্যার পায়ের কাছে রক্তের ছড়াছড়ি যা ইতিমধ্যে গড়িয়ে মেঝেতে অনেকটা ছড়িয়ে পড়েছে। ভদ্রমহিলা ভয়ে আটকে উঠে দ্রুত পায়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। এদিকে সন্ধ্যার পেটের যন্ত্রণা বেড়ে যায়। টিকতে না পেরে সে দেয়াল ধরে ধরে বসে পড়ে। আসমানি নোমান সন্ধ্যার পাশে বসে দুহাত গালে রেখে ভীত কণ্ঠে বলে, এসব কি হচ্ছে মা? কি হয়েছে তোর? তীব্র ব্যথায় সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। বহু কষ্টে ব্যথাতুর আওয়াজে উচ্চারণ করে, আমার অনেক পেট ব্যথা করছে আম্মা, মনে হচ্ছে আমি মরে যাব। আমার বাচ্চাকে বাঁচাও আম্মা। কথাটা বলতে বলতে সন্ধ্যা মোচড়ামুচড়ি শুরু করে। এক পর্যায়ে শব্দ করে চেঁচিয়ে ওঠে। মেয়ের এমত অবস্থায় আসমানি নোমানের দিশেহারা লাগে। হাঁসফাঁস কণ্ঠে বলে, একটু দাঁড়া মা, আমি অরুণকে ডাকছি। কথাটা বলে আসমানি নওয়ান দ্রুত উঠে দাঁড়ায়। বড় বড় পায়ে ঘর থেকে বেরিয়ে অরুণের ঘরের দিকে যেতে নিলে সামনে আকাশকে দেখে আসমানি নওয়ানের পায়ের তলার মাটি সরে যায়। বিস্ময়ে চোখ দুটো বড় হয়ে যায়। আকাশের পরনে স্যুট প্যান্ট, পাশে একটা লাগেজ দেখে বোঝা যাচ্ছে সে মাত্র লাগেজ নিয়ে বাসার ভেতরে প্রবেশ করেছে। এতদিন এত করে বলতো, অথচ আকাশকে দেশে আনতে পারেনি। আজ হঠাৎ আসার কারণ কি? সবচেয়ে বড় ব্যাপার, সন্ধ্যার বলা কথাগুলো তার কানে বাজছে। তবে কি আকাশ সত্যি সন্ধ্যার বাচ্চাকে মারতে? আসমানি নোমান আর ভাবতে পারেন না। আকাশের কপালে ভাঁজ। দৃষ্টি একবার তার মা তো একবার তার মায়ের ঘরের দিকে। মায়ের ঘর থেকে চেঁচানোর আওয়াজ আসছে। আকাশ ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, চিৎকার করছে কে? আসমানি নোমান কথা বলার ভাষা হারিয়েছে। তার মাথা ঝিমঝিম করছে। মায়ের নীরবতায় আকাশ বিরক্ত হয়। মায়ের পাশ কাটিয়ে আকাশ এগিয়ে যায় আসমানি নোমানের ঘরের দিকে। ঘরের ভেতর দুপাশলে দৃষ্টি আটকায় মেঝেতে আধা শোয়া হয়ে থাকা সন্ধ্যার দিকে, যে ডান হাতে পেট চেপে কাতরাচ্ছে। মেয়েটার চারিদিকে রক্তের ছড়াছড়ি, যা সাদা টাইলসে স্পষ্ট বিদ্যমান। আকাশ বিস্মিত নয়নে চেয়ে আছে। সন্ধ্যার অবস্থা দেখে তার মস্তিষ্ক ফাঁকা মনে হলো। বুকের বাপাশটায় সেই চিরাচরিত ব্যথার সঞ্চালন হয়, যে ব্যথা থেকে বাঁচতে এই কয় মাস ইংল্যান্ড শহরে ঘুরে হাজারটা উপায় খুঁজেছে। ওদিকে অত চিৎকারে অরুণের ঘুম ভেঙে গেছে। সে ঘর থেকে বেরিয়ে আসে। আওয়াজটা আসমানি নওয়ানের ঘর থেকে আসছে। বুঝতে পেরে অরুণ দ্রুত পা চালায়। দরজায় দাঁড়ানো আসমানি নওয়ানের উদ্দেশ্যে বলে, আন্টি কি হয়েছে? চিৎকার করছে। কথাটা বলতে বলতে অরুণ ঘরের ভিতরে প্রবেশ করে। প্রথমে আকাশকে দেখে অবাক হয়, তবে সেই অবাকতা চাপা পড়ে সামনে সন্ধ্যার এমন করুণ অবস্থা দেখে। অরুণ বিস্ময় কণ্ঠে আওড়ায়। সন্ধ্যা? ততক্ষণে আসমানি নোমান সন্ধ্যার পাশে বসে সন্ধ্যার ঢিলে ঢালা পোশাকের উপর একটা ওড়না ফেলে দেয়। এরপর আকাশকে অগ্রাহ্য করে অরুণের উদ্দেশ্যে বলে, অরুণ, জান্নাতকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। দ্রুত ওকে কুলে নাও। অরুণ মাথা নেড়ে এগিয়ে আসে সন্ধ্যার দিকে। আকাশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, দৃষ্টি চোখ মুখ খিচিয়ে রাখা সন্ধ্যার পানে। গত প্রায় 6 মাস আগে এমন সন্ধ্যাকে না দেখার জন্য দেশ ছাড়লো, আর আজ ফিরে এসে সর্বপ্রথম সন্ধ্যা সেই একই করুণ চিত্র দেখে আকাশের বুক পুড়তে শুরু করলো। ব্যথা বাড়ছে মারাত্মক হারে। মস্তিষ্কে অরুণকে মায়ের বলা সন্ধ্যাকে কোলে নেওয়ার কথাটা খেলে গেল। মোটেও পছন্দ হলো না এইরকম দৃশ্য। আকাশ খেয়াল করলো অরুণ মেয়েটাকে কোলে নিতে যাচ্ছে। চোখ মুখ শক্ত হয়ে আসে আকাশের। সে তার পরনে সাদা রঙের কোট খুলে ছুঁড়ে ফেললো। দু হাতে শার্টের হাতা একটা নে কনুয়ের উপর পর্যন্ত গোটালো। এরপর সামনে এগুলো।
অরুণ ও সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য মাত্র নিচু হয়েছে, তখনই আকাশ পিছন থেকে অরুণের টি শার্টের কলার ধরে ডান দিকে জোরে সোরে একটা ধাক্কা দেয়, যেন অরুণকে আছড়ে ফেললো। অরুণ খাটের সাথে গিয়ে জোরে সোরে ধাক্কা খেয়ে চেঁচিয়ে উঠে বেচারা। খাটের কোণার সাথে কোমরে ধাক্কা খেয়েছে। আসমানি নোমান হতভম্ব হয়ে যায়, বলেন, আকাশ কি করছো? শব্দ সাথে অরুণের চেঁচানোয় সন্ধ্যা আধো আধো ঝাপসা চোখ মেলে তাকায়। আকাশ ঝুঁকে এসেছে সন্ধ্যাকে কোলে নেওয়ার জন্য। সন্ধ্যা মুখের সামনে আকাশকে দেখে ভীত হয়। কিছুক্ষণ আগে আকাশ তার গলা চেপে ধরেছিল, তার বাচ্চাকে মারতে চায়, সন্ধ্যা পেছাতে চায়, কিন্তু শরীরে ভীষণ অবনতি হয়েছে তার। সন্ধ্যা চেঁচিয়ে বলে, আমায় ছোবেন না, ছোবেন না আমায়। আকাশ কানে নিল না সে কথা। চোখের পলকে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। সন্ধ্যা ভয় পেয়ে চেঁচিয়ে উঠে ডাকে, আম্মা, আমাকে বাঁচাও আম্মা। আকাশ দিক পরিবর্তন করেছে, ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায় সামনের দিকে। আসমানি নওয়ান বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। অরুণ কোমর ধরে আকাশের গমন পথের দিকে চেয়ে আছে। এই বেয়াদবকে বাংলাদেশে আনার জন্য তারা কত কি করেছে। বিনিময়ে সন্ধ্যাকে শুধু কাঁদিয়ে আজ পিরিত দেখাচ্ছে। ইস, তার সাথে কোমরের পিছে ডলতে ডলতে অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আবার কোমর ভাঙলে তোর পিন্ডি চটকাবো শালা, দুবুকো সাপ কোথাকার। সন্ধ্যার একে তো পেটে ব্যথা, তার উপর তার বাচ্চাকে হারানোর ভয়। সন্ধ্যার চোখ বেয়ে অনর্গল পানি গড়ায়। তীব্র ছটফটানিতে দুহাতে আকাশকে খামচায় আর কাঁদতে কাঁদতে বলে, ছাড় আমায়, ছাড় বলছি, ছাড় আমায় জানোয়ার। এরপর আবারও ডাকে, আম্মা, আমার বাচ্চাকে মেরে ফেলবে আম্মা। আসমানি নোমান বিস্মিত হয় আকাশের প্রতিটা কাণ্ডে। পিছু পিছু আসে আকাশের। আকাশ অরুণকে সন্ধ্যাকে টাচ করতে দেয়নি। এর কারণ বোধহয় সে বুঝেছে সন্ধ্যার ব্যাপারে আকাশ এমনই। এই আকাশকে সে চেনে। একসময় সন্ধ্যার জন্য আকাশ অরুণকে বাড়ি আসতে দিচ্ছিল না পর্যন্ত। আজ আকাশের সামনে অরুণ সন্ধ্যাকে কোলে নিতেও সফল হয়নি। কিন্তু সন্ধ্যার বলা কথা যে মেলাতে পারছে না। তিনি অরুণকে বলে নিয়াজকে সব খবর দিতে। তারা সন্ধ্যাকে নিয়ে আসছে। নিয়াজ যেন সব ব্যবস্থা করে রাখে। এরপর সে তার ফোন নিয়ে আকাশের পিছু দ্রুত পা চালায়। সন্ধ্যা পেট ব্যথার সাথে আকাশের থেকে ছাড়া পাবার জন্য ছটফট করে, চিৎকার করে, দু হাতে কত শত খামচি দেয় আকাশের গালে, গলায়, ঘাড়ে। অথচ আকাশ নির্বিকার। সে কেবল এগোয় সামনের দিকে, চোখে মুখে শক্ত অনুভূতিহীন দৃষ্টি নিবদ্ধ সামনের দিকে। সন্ধ্যা ছটফটাতে হঠাৎই আকাশের গলায় কামড়ে ধরে শরীরে যেটুকু শক্তি ছিল সবটুকু দিয়ে ঘাড়ের দিকে দু হাতে নখ বসিয়ে দিয়েছে। আকাশ এবারেও নির্বিকার, দুপা থেমে নেই তার। বাড়ির মেন গেট থেকে বের হয়। সন্ধ্যা এক পর্যায়ে আকাশের গলায় বসানো দাঁত আলগা করে ফুপিয়ে ওঠে। আজ থেকে প্রায় 6 মাস আগে যেমন পরাজিত সৈন্যের ন্যায় আকাশের সামনে থেকে ফিরে গিয়েছিল, তেমনি আজ বোধহয় হেরে গিয়ে ছেলেকে নিয়ে এই দুনিয়া ছাড়তে হবে। সন্ধ্যা আরেকবার মুচড়ে ওঠে আকাশের কোলে। আকাশের হাতের গতিবিধি শক্ত করে রোবটের ন্যায় গ্যারেজের দিকে এগিয়ে যায়। বাইরে দাঁড়ানো গার্ডগুলো আকাশের কোলে এক মেয়েকে দেখে অবাক হয়। আকাশ গার্ডদের উদ্দেশ্যে কঠিন বাণী ছুড়ে দেয়, বাঁচতে ছেলে গাড়ির দরজা খোল ফাস্ট। দুজন গার্ড আকাশের আগে আগে দৌড়ে যায় গ্যারেজের দিকে। গাড়ির পিছনের দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার গাড়ির ব্যাক সিটে সন্ধ্যাকে শুইয়ে দেয়। সন্ধ্যার নাজেহাল অবস্থা, দু চোখ বেয়ে জল গড়ায়, অসহায় কণ্ঠে বিড়বিড়িয়ে আওড়ায়, আমার বাচ্চাকে মারবেন না, দয়া করে, দয়া করুন। আমি আমি আপনাকে আর চাইবো না। আকাশ কি শুনল? সন্ধ্যার কথা কি যে তার মুখাভাব দেখে বোঝা যায় না। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। লালিত চোখ দিয়ে একবার কাঁদটানো সন্ধ্যার দিকে তাকায়। এরপর সে দ্রুত গাড়ির বাইরে বেরিয়ে আসে, শব্দ করে গাড়ির দরজা লাগায়। সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির অপর পাশে দাঁড়ানো গার্ডদের দিকে তাকায়। ডান হাত তুলে ক্যাচ ধরার ভঙ্গি করলে একজন গাড়ির চাবি ছুড়ে দেয়। কিন্তু অবাক করা বিষয়, গাড়ির চাবি আকাশের হাতে আসলো না। তার হাত বরাবর আরেকটা হাত উঁচিয়ে দেওয়ায় সে হাত চাবিটা ক্যাচ ধরে নেয়। আকাশ ডান দিকে ফিরলে তার মাকে দেখে অবাক হয়। আসমানি নওয়ান চাবিটা ডান হাতের মুঠোয় শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলে, সরি মাই সন, আমি তোমাকে বিশ্বাস করি না। আমার মেয়ের জন্য যেটুকু করেছো এর জন্য অবশ্যই আমি কৃতজ্ঞ। এখন দূরে থাকো। কথাগুলো বলে আসমানি নোমান বড় বড় পায়ে এগিয়ে গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে। সময় নষ্ট না করে দ্রুত গাড়ি স্টার্ট দেয়। পেছনের সিট থেকে সন্ধ্যার আহাজারি ভেসে আসলে আসমানি নোমানের বুকটা ভারী হয়। গাড়ি ব্যাকে নিয়ে গিয়ে গতিপথ ঘোরায়। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সন্ধ্যার উদ্দেশ্যে সান্ত্বনার বাণী ছুড়ে, এই তো যাচ্ছি মা, একটু ধৈর্য ধর। সন্ধ্যা বাঁ হাতে গাড়ির সিট শক্ত করে ধরে রেখেছে, ডান হাতে পরনের কাপড় ধরেছে। অসহনীয় ব্যথায় মুখ নির্বর্ণ হয়ে উঠেছে। চোখের পানি ফেলে আর করুণ কণ্ঠে আওড়ায়, আমি মনে হয় বাঁচবো না আম্মা। দয়া করে আমার বাচ্চাটাকে বাঁচাও আম্মা। আসমানি নেওয়ানে চোখ ঝাপসা হয়। গাড়ির গতি বাড়ায়, বুকটা কাঁপছে তার। সন্ধ্যা আর তার বাচ্চা ঠিক থাকবে তো? আল্লাহর কাছে খুব করে চাইলো তার মেয়ে নাতি যেন সুস্থ হয়ে এই দুনিয়ার বুকে বুক ভরে শ্বাস নিতে পারে।
আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখলো মায়ের চালানো গাড়ি এটি অদৃশ্য হতে। অবাক হলো মাকে গাড়ি চালানো দেখে। তার মা গাড়ি চালাতে পারতো না বলে তার ভীষণ আফসোস ছিল। আকাশ গত 6 মাস আগে যখন বাংলাদেশে ফিরেছিল তখন মাকে গাড়ি চালানো শেখাবে বলে ঠিক করেছিল, গাড়িও কিনেছিল, বলেছিল সারপ্রাইজের কথা। কিন্তু সব ঝামেলা তার হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সব রেখে আবার ইংল্যান্ড পাড়ি জমালো। মায়ের গাড়ি চালানোর ব্যাপারটা যতটা অবাক করলো তাকে, তার চেয়ে হাজারো গুণ অবাক করলো সন্ধ্যার উঁচু পেট দেখে। মনে হলো এত বড় শখ সে এর আগে কখনো খায়নি। আপাতত এসব ভাবনা চেপে গার্ডদের দিকে তাকিয়ে কিছু ইশারা করলে একজন আরেকটা চাবি এগিয়ে দিলে আকাশ চাবিটা নিয়ে দ্রুত অপর গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসে। তখন অরুণ বাড়ি থেকে বের হয়। আকাশকে গাড়িতে বসতে দেখে সে এক প্রকার দৌড়ে এসে পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি স্টার্ট দেয়, স্পিড বাড়ায় দ্রুত। অরুণ আকাশের দিকে তাকায়। আকাশের পরনে সাদা শার্ট রক্তে মাখামাখি হয়ে আছে, যা থেকে একটা বাজে দুর্গন্ধ ভেসে আসছে। তবে আকাশের মাঝে কোনো ভাবান্তর নেই। অরুণ দীর্ঘশ্বাস ফেলল। তার সাথে করা আকাশের কাণ্ডেই বুঝেছে এর মাথায় আপাতত সন্ধ্যা ছাড়া অন্য কিছু নেই। এও যাচ্ছে হসপিটালে। অরুণ নিয়াজের সৌম্যকে সন্ধ্যার ব্যাপারে জানিয়েছে, এজন্য বাড়ি থেকে বের হতে দেরি হলো। আকাশকে কিছু বলতে গিয়েও বলল না। আকাশের চোখে মুখের অবস্থা ভালো না, কিছু বললে আবার কোন লাথি কোথায় লাগবে কে জানে, তাই নীরব থাকলো। তাছাড়া সন্ধ্যার জন্য ভীষণ টেনশন হচ্ছে। আসমানি নোমান হসপিটালের সামনে গাড়ি দাঁড় করায়। এরপর দ্রুত গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। গাড়ির পিছনের দরজা খুলে সন্ধ্যাকে দেখলো। মেয়েটার অবস্থা ভীষণ খারাপ। আসমানি নোমান সন্ধ্যাকে একা নিতে পারবে না, নিয়াজকে কল করে আসতে বলবে ভাবলো। নিয়াজের নাম্বার ডায়াল করে ফোন কানে ধরে আশেপাশে তাকালে দেখলো সৌম্য আর ইরা দ্রুত হসপিটালের ভিতর প্রবেশ করছে। আসমানি নোমান কল কেটে গলা উঁচিয়ে ডাকে, সৌম্য। আসমানি নোমানের কণ্ঠে নিজের নাম শুনে সৌম্য পিছু ফিরে তাকায়। সামনে এক প্রকার দৌড়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলে, আমার বনু কোথায়? আমার বনু? এটুকু বলতে গাড়ির ভেতর থেকে বনুর আওয়াজ পেয়ে সৌম্য আর আসমানি নোমানের উত্তরের অপেক্ষা করে না, খোলা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে দুহাতে সন্ধ্যাকে কোলে তুলে নেয়। দ্রুত পা চালায় হসপিটালের ভেতর। সৌম্য হাঁটতে হাঁটতে তাকায় তার বনুর দিকে। সন্ধ্যার লাল চোখ মুখ ব্যথায় নীলবর্ণ হয়ে আসা মুখ দেখে সৌম্যর বুকটা ছ্যাদ করে ওঠে। সন্ধ্যা ভাইকে পেয়ে দুহাতে গলা জড়িয়ে ধরে ফুপায়, বিড়বিড়িয়ে বলে, ভাই আমায় বিশ্বাস করো, উনি আমার বাচ্চাকে মেরে ফেলতে চায় ভাইয়া। সৌম্য শুনতে পায় সন্ধ্যার কথা। সন্ধ্যার বলা কথার মানে না বুঝলেও সৌম্য তার বনুকে বুকে চেপে বলে, তোদের কারোর কিছু হবে না বনু, আমি আছি তো। সৌম্যর পিছু পিছু ইরা আর আসমানি নোমান এগোয়। ওদিক থেকে খবর পেয়ে শিমু আর শিমুর মাও হসপিটালে এসেছে। মাত্র সিএনজি থেকে নেমে দাঁড়ায়। শিমু দৌড়ে এসে তার খালামণির হাত জাপটে ধরলে আসমানি নোমান শিমুকে আগলে নেয়। মেয়েটার মুখ শুকিয়ে গেছে সন্ধ্যার খবর পেয়ে। যেভাবে ছিল সেভাবে ছুটে এসেছে। শিমুর মা তার ভাড়া মিটিয়ে তাদের পিছু পিছু আসে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে দোতলায় এসে পৌঁছায়, যেখানে নিয়ে যে স্ট্রেচার নিয়ে পায়চারি করছিল আর ঘড়ি দেখছিল। দেখে বোঝা যাচ্ছে বাড়িতে যেভাবে ছিল সেভাবেই বেরিয়ে এসেছে। সৌম্যর কোলে সন্ধ্যাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সৌম্য দ্রুত এগিয়ে এসে স্ট্রেচারে সন্ধ্যাকে শুইয়ে দেয়। দুটো নার্স স্ট্রেচার নিয়ে যেতে নেয়। তখন সন্ধ্যা সৌম্যর হাত টেনে ধরে। নিয়াজ ব্যাপারটা খেয়াল করে নার্সদের দাঁড়াতে বললে তারা দাঁড়ায়। সৌম্য সন্ধ্যার দুহাত তার হাতের মাঝে আগলে নিয়ে সন্ধ্যার দিকে ঝুঁকে ধরা গলায় বলে, কি হয়েছে বনু? সন্ধ্যার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। ভাইয়ের দিকে করুণ চোখে চেয়ে আদো আদো ব্যথাতুর স্বরে বলে, আমি বেঁচে ফিরলে আমার বাচ্চার দায়িত্ব আমি একাই নিব। যদি আমার হায়াত এ পর্যন্তই থাকে তবে তুমি আমার বাচ্চাকে নিজের বাচ্চার মতো করে বড় করো ভাইয়া। তা না পারলে ওকে এতিমখানায় দিয়ে দিও, কিন্তু কোনো নিমক হারামের স্পর্শ যেন আমার বাচ্চার শরীরে না থাকে। যদি কেউ আমার কথার হেরফের করে তবে তার সাথে আমার হাসরের ময়দানে কঠোর হিসাব নিকাশ হবে। এটুকু কথা বলতে গিয়ে সন্ধ্যা কতবার যে থেমেছে, বহু কষ্টে কথাগুলো উচ্চারণ করে চোখ বুজে নেয়। সকলে সন্ধ্যাকে ঘিরে থাকায় সন্ধ্যার বলা কথাগুলো সবাই শুনতে পায়। নিমক হারাম দ্বারা যে আকাশকে বুঝিয়েছে এটা সবাই বুঝেছে। সন্ধ্যা আকাশকে নিয়ে আর পাগলামি না করলেও এই ধরনের কথা বলেনি। আজ হঠাৎ এমন কথা বলার কারণ বুঝলো না। তবে আসমানি নওয়ান বোধহয় বুঝলো। কান্নারা উগলে আসতে চাইলো, চোখ বুজে নিজেকে সামলে নিতে চায়। সৌম্য সন্ধ্যার মাথা একটা চুমুকে বেঁধে আসা গলায় বলে, আমার বনুর কিচ্ছু হবে না, আমি অপেক্ষা করছি, তুই ফিরে আয়। সন্ধ্যা চোখ বুজে নিয়েছে। এই কঠিন মুহূর্তে এসেও নিজের উপর বিদ্রুপ হাসতে ভুলল না মেয়েটা। খুব করে চাইলেও সে না বাঁচলেও তার বাচ্চাটা বাঁচুক, আর সে খুব সৌভাগ্য নিয়ে আসুক। তার মতো যেন তার সন্তানের ভাগ্যে এত দুর্ভোগ না থাকে। নিয়াজ তারা দিলে নার্সরা স্ট্রেচার নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যায়, যেখানে ডক্টররা অপেক্ষারত। সন্ধ্যার তারা সিচুয়েশন শুনেই বলেছে ইমিডিয়েট সিজার করতে হবে, নয়তো মা বাচ্চা দুজনের জীবনই ঝুঁকিতে। সৌম্য ছটফটালো। বনুর গলা অপারেশনের সময় এত ছটফট লাগেনি। তার বনুর কিছু হলে সে নিঃশ্বাস নেবে কি করে? সৌম্য পরনের রক্তমাখা শার্ট খুলে ছুঁড়ে ফেললো, উদাম গায়ে ছুটলো। যেখানে গেলে তার বনুর জীবন ভিক্ষা পাবে সে তো সেখানেই যাবে। চুপ করে দাঁড়িয়ে থাকবে কি করে? বনু জীবনের সাথে লড়বে। সে এই দুই হাত কাজে লাগাবে না এ হয়? ঝাপসা চোখ জোড়া বারবার দু হাত দ্বারা ডলে পরিষ্কার করতে করতে সৌম্য বেরিয়ে যায় হসপিটাল থেকে। ইরা নীরবে দেখলো সৌম্যর প্রস্থান। সে বোধহয় জানে সৌম্য কোথায় ছুটলো।
আকাশ হসপিটালের সামনে এসে গাড়ি থামালে অরুণ কিছু না বলে বেরিয়ে যায়। আকাশ সময় নিয়ে বের হয় গাড়ি থেকে, হসপিটালের দিকে তাকায়। মেয়েটা এখানেই আছে, ওর অবস্থা ভালো ছিল না। আকাশের ছটফট লাগে, সে দ্রুত পা চালায় হসপিটালের দিকে। দোতলার করিডোরে এসে দাঁড়িয়েছে আকাশ, তার ফ্যামিলি সবাইকে এখানে দেখলো। কেন যেন আর সামনে এগুলো না, চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশের অনেকে বাঁকা চোখে আকাশকে দেখছে। আকাশের সেসবে ধ্যান নেই, ধ্যান বোধহয় আপাতত অদৃশ্য সন্ধ্যাতে। অপারেশন থিয়েটারে গাইনির ডাক্তার আছে 3 জন, তাছাড়া নার্স। নিয়াজের সেখানে প্রয়োজন নেই, সে গাইনির ডক্টর নয়। তবে গাইনির ডক্টর হলেও সে থাকতো না, কারণ চক্ষু লজ্জা। সন্ধ্যাকে সে বোনের চোখে দেখে, সন্ধ্যাও তাকে ভাই মানে। দুজনের জন্য এই ব্যাপারটা লজ্জাজনক হতো। এই জন্য সে সব ব্যবস্থা করে দিয়ে বাইরে সবার সাথে অপেক্ষা করছে। আসমানি নওয়ানের থেকে বাসায় ঘটে যাওয়া কাহিনী শুনলো নিয়াজ, সে নিজেও বুঝতে পারলো না। সন্ধ্যার কাছে কেউ তো এসেছিল, আর সন্ধ্যার কথা অনুযায়ী আকাশই। নিয়াজ একবার ভাবলো সন্ধ্যার মনের ভুল, আবার ভাবছে আসমানি নওয়ানও বুঝেছে কেউ এসেছিল তার ঘরে, আর ঘর থেকে বেরিয়ে আকাশকেই দেখেছে। কিন্তু আকাশ সন্ধ্যার বাচ্চাকে কেন মারতে যাবে, তাও আবার লুকিয়ে? সৌম্যর সাথে শত্রুতায় যেখানে সবাইকে দেখিয়ে করে, সেখানে এই কাজ লুকিয়ে করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। সবচেয়ে বড় কথা, আকাশের ক্যারেক্টারের সাথে এটা যায় না। নিয়াজ আকাশকে এতটুকু তো চেনে। ভাবনার মাঝে নিয়াজের দৃষ্টি করিডোরের দিকে পড়লে আকাশকে চোখে পড়ে। সে উঠে দাঁড়ায়, এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশ নিয়াজকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে। মেয়েটি কোথায়? নিয়াজ তাকালো আকাশের ব্যথিত মুখের দিকে, খেয়াল করলো দুর্গন্ধযুক্ত রক্তমাখা শার্ট আকাশের পরনে, অথচ আকাশের ধ্যান জ্ঞান এদিকে নেই। নিয়াজ অবাক হলো না। আকাশ চলে যাবার পর সন্ধ্যা সবসময় বলতো, নিয়াজ ভাইয়া, আপনি আমাকে মিথ্যে বলেছিলেন। আকাশ আমায় আর ভালোবাসে না। নিয়াজ চুপচাপ শুনতো, তার কাছে উত্তর ছিল না। কিন্তু আকাশকে দেখে মনে হলো তার কথা শুধু 100% নয়, 1000% সঠিক। নিয়াজকে চুপ দেখে আকাশ নিয়াজকে একটা ধাক্কা দিয়ে বলে। ও কোথায় বল। নিয়াজ উত্তর দেয়। অপারেশন থিয়েটারে। আকাশ ঢোক গিলে বলে। ও সত্যি প্রেগনেন্ট ছিল? নিয়াজ উত্তর দেয়। হুম। এরপর কণ্ঠে অবাকতা ফুটিয়ে বলে, তুমি জানতে না সন্ধ্যা প্রেগনেন্ট? নিয়াজের হুঁ শব্দটি শুনে আকাশের বুকে চিনচিন ব্যথা হলো। ঢোক গিলে বলে, জানতাম না। কখন জেনেছো সন্ধ্যা প্রেগনেন্ট? ঘরে কেউ কে মেঝেতে পরে কাঁদতে দেখেই বুঝেছি। নিয়াজ অবাক হয়ে বলে। তুমি সত্যি বলছো? আমি মিথ্যা বলি না। নিয়াজ স্বস্তির নিঃশ্বাস ফেলল, সেই আকাশকেই চেনে। ওই ছেলেটা তবে আকাশ নয়, তাহলে ওকে? আর এই কথা সন্ধ্যা বিশ্বাস করবে তো? আকাশ ছটফটানি কণ্ঠে জিজ্ঞাসা করে। ও এখন কেমন আছে? নিয়াজ তাকায় আকাশের দিকে। ছেলেটা নিজেও জানে না ও সন্ধ্যাকে ঠিক কতটা ভালোবাসে। নিয়াজ যেমন হতাশ হয়, তেমনি খুশিও হয়। তখনই একজন নার্স এসে নিয়াজকে জানায় সন্ধ্যার বাচ্চা আউট অফ ডেঞ্জার, তবে টাইম লাগবে সন্ধ্যার বাচ্চাকে কেবিনে দিতে। কথাটা শুনে নিয়াজ স্বস্তি পায়। আসলে নিয়াজ বলে রেখেছিল কিছুক্ষণ পর পর তাকে আপডেট জানাতে। আকাশ এপাশ ওপাশ হাঁটছিল আর বুক ডলছিল। নার্সটার কথা শুনে আকাশ দ্রুত এগিয়ে আসে, জিজ্ঞাসা করে। তুমি সত্যি বলছো? নার্সটা ছোট করে বলে, জি। আকাশ পকেট হাতড়ে একটা চেক পেয়ে না দেখেই নার্সটার দিকে বাড়িয়ে দেয়। নার্স চেকটা নিয়ে দেখলো একটা 50,000 টাকার চেক। অবাক হয় সে, প্রশ্নাত্মক চোখে তাকায়। আকাশ কিছু বলার প্রয়োজন বোধ করলো না, যেন কাউকে পাওনা মিটিয়ে দিল। নিয়াজ আকাশের কাণ্ড দেখে হেসে ফেলে। নার্সটার উদ্দেশ্যে বলে, এটা তোমার, রাখো। আর সন্ধ্যাদের খবর বাড়ির লোকদের গিয়ে দাও। নার্সের মুখ চকচকে হয়ে ওঠে। একটা সামান্য খবর দিয়ে এমন মোটা অঙ্কের টাকা এই প্রথম পেল। সে খুশি মনে চলে যায়। আকাশ বিরক্ত চোখে নিয়াজের দিকে চেয়ে আছে। নিয়াজ নিজেকে সামলে বলে, ভালোই, চালিয়ে যাও। আকাশ ভ্রু কুঁচকে বলে। কি চালাবো? নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। আকাশকে কিছু বললে স্বীকার করে না, উল্টো রেগে যায়। আকাশকে দোষ দেয় না সে, সবই ভাগ্য। অতঃপর গলা ঝেড়ে বলে, না, কিছু না। আকাশ প্রশ্ন করে, মেয়েটির হাজবেন্ড কে আর বাচ্চার বাবা কে? নিয়াজ মৃদু হাসলো। আকাশের কাঁধে হাত রেখে বলে, দেখা যাক সন্ধ্যার হাজবেন্ড আর বাচ্চার বাবা নিজ থেকে ওদের সামনে আসে কবে। যেদিন আসবে সেদিন তোমার সামনে সন্ধ্যার হাজবেন্ডকে পরিচয় করিয়ে দেব। আকাশের বুকের বাঁ পাশে চিনচিন ব্যথার পরিমাণ বাড়ল। নিয়াজ বলে, সন্ধ্যার হাজবেন্ড প্লাস ওর সন্তান সত্যি আছে ভেবে তুমি কি দুঃখ পাচ্ছ? আকাশ হসপিটাল থেকে বেরিয়ে যেতে যেতে বলে, মেবি নট। আমি ভেবেছিলাম ও মিঙ্গেল। নিয়াজের হাসি দীর্ঘ হয়। আকাশ ভাবে তার জীবনের একমাত্র শত্রু সৌম্য। এর কারণও জানে নিয়াজ, তাই এখানেও আকাশকে দোষ দিতে পারল না। অতঃপর বলে, সিঙ্গেল ভেবে শত্রুর বোনকে মনে জায়গা দিয়ে দিলে? আকাশের কাছে উত্তর নেই। বোবা মানবের ন্যায় সে এলোমেলো পায়ে সামনে এগুলো। পেরিয়েছে প্রায় 2 ঘন্টা। সকলে সন্ধ্যার বাচ্চার অপেক্ষায়। সৌম্য এখনও ফেরেনি। এদিকে আকাশ বারবার সিঁড়ি উঠানামা করছে, তার ছটফট লাগছে অন্য কারণে। ছেলেটার হিসাবের খাতা আরও এলোমেলো হয়ে গিয়েছে। আকাশের মাথা কাজ করে না। তার হিসাবে তার মায়েদের প্রতিটা কথা মিথ্যা। মেয়েটি তার বউ নয়।
আর তার বউ না হলে মেয়েটি অবশ্যই সিঙ্গেল, কিন্তু সিঙ্গেল মেয়ে তো কখনো প্রেগনেন্ট হয় না, তাহলে তো তার মায়েদের কথা সত্যি হলো। কিন্তু সবাই তাকে কেন এই মেয়েটার হাজবেন্ড বানিয়ে দিচ্ছিল? দুনিয়া উল্টে গেল, এই কথাটা আকাশের কাছে বিশ্বাসযোগ্য নয়। সে বিয়ে করার মতো ছেলেই নয়। তাহলে আকাশের হিসেবে সৌম্য তার বাবাকে খুন করেছে, কারণ সৌম্য লোভী। আর এই মেয়ে ওই ছেলের বোন। মেয়েটা ভাইয়ের কারসাজির ব্যাপারে কিছু জানে না। মানুষ হিসেবে মেয়েটা ভালো, কিন্তু ছেলেটা অর্থাৎ সৌম্য ভালো নয়। সে তার বোন আর বউকে ভালো রাখতে তার বাবাকে খুন করেছে, কারণ তার বাবা সৌম্যর কারসাজি অর্থাৎ সম্পত্তি নিজের নামে করার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল। এরপর তার বাবা মারা যাবার পর এরা তাদের বাড়ি থাকতে শুরু করেছে, আর এদের সাথে তার ফ্যামিলির সবাই নাচে। আকাশ এসব মানতে পারে না। এই হিসাবগুলো আকাশের মিললেও সন্ধ্যার প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা কিছুতেই মিলছে না। সবচেয়ে বড় কথা, সে মানতেই পারছে না সন্ধ্যার হাজবেন্ড কেন থাকা যাবে না। আকাশ মানতে পারছে না, তার মাথা ব্যথা শুরু হয়। রেগে সিঁড়ির মাঝে দাঁড়িয়ে সিঁড়ি রেলিংয়ে একটা জোরে সোরে লাথি দেয়। নিয়াজ আকাশের পিছু পিছু আসছিল। আকাশ কেমন করতে দেখে দ্রুত পা চালিয়ে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, আকাশ, কি হয়েছে? আকাশ নিয়াজের কলার ধরে রাগান্বিত স্বরে বলে। ওর হাজবেন্ড কোথায়? নিয়াজ থমথমে মুখে তাকায়, ঠিক কী রিয়াকশন দেবে সেটা নিয়াজ নিজেকে সামলে বলে। নেই। আকাশের হাত ঢিলে হয়, ভ্রু কুচকে বলে। নেই মানে? নিয়াজ কি বলবে বুঝলো না। আকাশই সন্ধ্যার স্বামী, এটা বললে আকাশ অনেক রিয়াক্ট করে, ভাবে সবাই তাকে মিথ্যা বলছে। আকাশকে দেখে তার হাসিও লাগছে, দুঃখও লাগছে। ফোঁস করে শ্বাস ফেলে বলে, মানে সন্ধ্যাকে রেখে চলে গেছে? কোথায়? তা তো জানি না। ডিভোর্স দিয়েছে? না। আকাশ বিরক্তি কণ্ঠে বলে। কেন? আকাশের প্রশ্ন সাথে বিরক্তিটুকু ধরতে পেরে নিয়াজ মনে মনে হেসে বলে, জানি না, তবে সন্ধ্যার হাজবেন্ড ওর কাছে ফিরতেও পারে, আবার নাও ফিরতে পারে। আকাশ চরম বিরক্তি নিয়ে বলে। ফিরতে হবে না। আকাশের কথায় নিয়াজ এবার জোরে হেসে ফেলল। আকাশের দৃষ্টি দেখে নিজেকে সামলে বলে, সরি। হ্যাঁ, সন্ধ্যা আর ওর বাচ্চার সুসংবাদ পেয়ে খুশিতে শুধু হাসি বেরিয়ে আসছে। আকাশ দাঁত কিরমির করে বলে, ঠোঁটে সুপারগুলো লাগাও, তাহলে আর অন্যের বউকে নিয়ে হেসে লাশ লজ্জা বিসর্জন দিতে হবে না। নিয়াজের মুখ চুপসে যায়, তাকে অপমান করলো আকাশ। সে বলে, তুমি তো অন্যের বউকে নিয়ে এসে কখন থেকে ভাবছো? আকাশ বিব্রত বোধ করে, তবে খুব দ্রুত নিজেকে সামলে কাটকাট জবাব দেয়। ভাবছি না। নিয়াজ হতবাক হয়ে যায়, কিভাবে মুখের উপর অস্বীকার করে। সে হতাশ কণ্ঠে বলে, এরকম সত্যি কথা রোজ দু একটা করে শুনলে আমার মনে হয় আর কটন কিনতে হবে না। কানের সব খোল তোমার সত্যি কথার জোরে একা একাই বেরিয়ে আসবে। আকাশ বিরক্ত হয়, তবে কিছু বলে না। নিয়াজ আকাশের হাত ধরে টেনে উপর দিকে নিয়ে যায়। আকাশ বাদ সাধলে নিয়াজ বলে, আরে এসো, সন্ধ্যা রিলেট কথা বলবো। সন্ধ্যার কথা শুনে আকাশ আর কিছু বলল না, নীরবে নিয়াজের পিছু গেল। নিয়াজ তখন সবাইকে বলে গিয়েছে সন্ধ্যা আর বাচ্চাকে কেবিনে দিলে সে আগে আকাশকে ওখানে নিয়ে যাবে। আসমানি নওয়ান বাদ সাধলে নিয়াজ বলেছে তার উপর ভরসা রাখতে, সে সবকিছু সামলে নিবে। এরপর আর কেউ কোনো কথা বলেনি, মেনে নিয়েছে। আকাশ অস্বীকার করলেও কি, সন্ধ্যা আকাশের বউ, ছেলেটা আকাশের ছেলে, এই সত্য তো আর বদলাবে না। নিয়াজ দোতলায় এসে শুনে কয়েক মিনিট আগে সন্ধ্যা আর বাচ্চাকে কেবিনে দেওয়া হয়েছে। দুজনের কারো অবস্থা তেমন ভালো নয়, এই জন্য সবাইকে কেবিনে গিয়ে দেখে আসতে হবে। সন্ধ্যার অবস্থা বেশি খারাপ, ভীষণ দুর্বল হয়ে গিয়েছে মেয়েটি। পুরো 4 ব্যাগ রক্ত লাগবে সন্ধ্যার, ম্যানেজও হয়ে গিয়েছে। প্রথম রক্তের ব্যাগ ঝুলিয়ে সন্ধ্যার হাতে ক্যানুলা লাগিয়ে ডক্টর কেবিন থেকে বেরিয়ে যায়। নিয়াজ আকাশকে নিয়ে কেবিনে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। আকাশ কিছু বলার আগে তার দৃষ্টি আটকায় ডান পাশে বেডে শয়নরত সন্ধ্যার দিকে। দেখে মনে হচ্ছে মেয়েটা ঘুমিয়েছে, চোখ মুখ ফোলা ফোলা। আকাশ ঢোক গেল ঘরে। সেই দৃশ্যের কথা মনে পড়লে তার মাথা চক্কর দিয়ে ওঠে। কি ভয়ানক অবস্থা হয়েছিল। আকাশ ভাবতেই পারে না, কেমন যেন শিওরে ওঠে। নিজের ভাবনা প্লাস অনুভূতিতে বিরক্তও হয়। কত বিভৎস দৃশ্য সে নিজে ক্রিয়েট করেছে, অথচ তখনকার ওইটুকুতে সে কেমন নিস্তেজ হয়ে গিয়েছিল। বিরক্তিতে আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি রেখে দুদিকে মাথা নাড়ল। নিয়াজ আর চোখে আকাশের কাণ্ড দেখল, একটু হেসে মৃদুস্বরে বলে, এসো, তোমাকে ওই বাচ্চাটাকে দেখাই। একটা ইউনিক ব্যাপার আছে বাচ্চাটার মাঝে, তুমি দেখলে ছোটখাটো শখ খেতে পারো। এসো। আকাশের ভ্রু কুচকে যায়। কি এমন আছে ওই বাচ্চার মাঝে যে সে শখ পাবে? নিয়াজের কথা মতো সে বাদিকে এগোয়। ওদিকে সন্ধ্যা ঘুমায়নি, চোখ বুজেছিল। কারো কণ্ঠ পেয়ে সন্ধ্যা চোখ মেলে তাকায়। ডান দিকে ঘাড় বাঁকালে চোখে পড়ে আকাশ তার বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছে। সে জানে ও পাশে তার বাচ্চা রাখা। সন্ধ্যার বুক কাঁপল। তার মনে হলো আকাশ তার বাচ্চাকে মারার জন্য এখানে এসেছে। মেয়েটার শরীর ভীষণ দুর্বল, তবে কণ্ঠে ঝাল চলে যেটুকু পারল চেঁচিয়ে উঠল, খবরদার আমার বাচ্চা দিকে এগোবে না। আকাশের পা থেমে যায়, ঘাড় ঘুরে যায় সন্ধ্যার দিকে। কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠে। নিয়ে যে সন্ধ্যার দিকে তাকায়, কিছু বলতে গিয়েও বলল না। দেখুক আগে এরা কি করে, তারপর না হয় সে অ্যাকশন নিবে। আকাশ তার গতি বাম দিক থেকে ঘুরিয়ে ডান দিকে অর্থাৎ সন্ধ্যার বেডের দিকে নেয়। কয়েক পা এগিয়ে এসে দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ায়। দৃষ্টি সন্ধ্যার চোখে নিবদ্ধ রেখে গম্ভীর গলায় বলে, বাচ্চার বাবা, কারো প্রতি আমার ইন্টারেস্ট নেই।
ইন্টেশ বাচ্চার মাকে ঘিরে। আকাশের কথায় নিয়াজ কেটে উঠে ডান হাত তুলে ঘাড় চুলকে বিড়বিড় করে। ক্যালকুলেশনটা খারাপ না। আকাশের কথা শুনে সন্ধ্যার ভ্রু কুচকে যায়। আকাশ কি বোঝাতে চাইলো? বাচ্চার বাবার প্রতি ইন্টারেস্ট নেই আর বাচ্চার মায়ের প্রতি ইন্টারেস্ট, মানে বাচ্চার মা তো সে। আকাশ এই কথা কেন বলল? আকাশ তো তাকে সহ্য করতে পারে না, তার বাচ্চাকে মারতে চায়। তাহলে আকাশ এসব কি বলছে? সন্ধ্যা সব এলোমেলো লাগলো। আকাশ এর মুখাবব গম্ভীর, সে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে সন্ধ্যার দিকে। সন্ধ্যার শুকনো মুখটা তার ভালো লাগছে না। মনে হলে হসপিটালে ডক্টরগুলো মেয়েটার উপর অত্যাচার করেছে, এজন্য মেয়েটার অবস্থা করুন। চোখ দুটো কি ভীষণ লাল। আকাশ বিরক্তি কণ্ঠে ডাকে। নিয়াস, নিয়াজ ছোট করে বলে। হ্যাঁ, ডক্টরদের পেমেন্ট করবেন না, মনে থাকে যেন। নিয়াজ অবাক হয়ে বলে। কেন? ওরা পেশেন্টের ট্রিটমেন্ট এখনো ঠিকঠাক পারে না, আরও ট্রেনিং নিতে হবে। নিয়াজ স্তব্ধ খেয়ে যায়। তার এত বড় বড় সারা সন্ধ্যার অপারেশন করলো আর আকাশ বলছে তাদের আরও ট্রেনিং নিতে হবে। সে বলে। বুঝলাম না। আকাশ এখনো সন্ধ্যার দিকে চেয়ে। সন্ধ্যা অবাক চোখে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ সন্ধ্যাতে দৃষ্টি রেখে বিরক্ত কণ্ঠে বলল। যে ডাক্তাররা অপারেশন করতে গিয়ে পেশেন্টের হার্ট করে, তাদের ডক্টর হাত যোগ্যতাই নেই, বুঝছো? নিয়াজ কেসে উঠে। আকাশের দৃষ্টি যে এই সন্ধ্যাতে তা দেখেছে, সাথে আকাশের ধ্যান ধারণাও সন্ধ্যাকে ঘিরে এটাও বুঝেছে। না মানা বউটার প্রতি কি সিরিয়াস ভাবা যায়? অপারেশনের পর কোন রোগী আরামে থাকে, কিন্তু আকাশের বউ বাচ্চা জন্ম দেওয়ার পর ব্যথা পাচ্ছে বলে আকাশ কি সুন্দর ডক্টরদেরই মূর্খ বানিয়ে দিচ্ছে। নিয়াজ বাখারা হয়ে কেবল দেখল আকাশকে। আকাশের অযৌক্তিক কথায় সন্ধ্যার চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। চোখ সরিয়ে নেয় আকাশের থেকে। তখনই কেবিনে একের পর এক সকলে প্রবেশ করে। আসমানি নওয়ান, তার বোন তারা, ইরা, শিমু সকলে প্রবেশ করে। নিয়াজ মূলত ইশারায় ডেকেছে সবাইকে। শিমু উকি দিয়ে সন্ধ্যাকে দেখে দৌড়ে আসে বাচ্চার কাছে। একটা ছোট দোলনার মতো জায়গায় বাচ্চাটাকে শুয়ে রাখা হয়েছে। শরীরে কিচ্ছু নেই, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। অনবরত হাত পা নাড়াচ্ছে, বড় বড় চোখে তাকিয়ে আছে। ছোট্ট তুলতুলে বাচ্চাটিকে দেখে শিমু নিজেও যেন বাচ্চা হয়ে গেল। খুশিতে হাত পা কাঁপছে বলে মনে হলো। শিমুর মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসে, কি সুন্দর। এদিকে ইরা ধীরে সুস্থে সন্ধ্যার কাছে এসে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয়। সন্ধ্যা চোখ ঘুরিয়ে তার সমভাইকে খুঁজল। মানুষটার অনুপস্থিতি দেখে সন্ধ্যা ইরাকে জিজ্ঞাসা করে। ভাইয়া কোথায় ভাবি? ইরা মৃদু হেসে বলে। সে তার বোনের জন্য দোয়া আনতে গিয়েছে, বুঝলি? কথাটা শুনে সন্ধ্যার বুকে প্রশান্তির ঢেউ খেলে যায়। সে কেন তার ভাগ্যের দোষ দেয়? তার সৌম্য ভাইয়ের মতো ভাই কি হতভাগীরা পায় না? সৌম্য ভাইয়ের মতো ভাইয়া পেতে অনেক সৌভাগ্য নিয়ে জন্মাতে হয়। তার হাজারটা দুঃখের মাঝে তার সৌম্য ভাইয়া এক টুকরো সুখ। ইরা সন্ধ্যার মাথায় আলতো হাতে আরও কবার হাত বুলিয়ে দিয়ে বাচ্চার দিকে যায়। আসমানি নওয়ান সন্ধ্যার বেডের পাশে এসে দাঁড়িয়েছে, এক ধ্যানে চেয়ে আছে মেয়েটার দিকে। সে এক মুহূর্তের জন্য ভেবেছিল হয়তো তার জান্নাতকে সে হারিয়ে ফেলবে। তার মনে হলো সে তার মৃত বোন জ্যোৎস্নাকে দেখছে, যে এই পরিস্থিতি একা একা লড়াই করে সৌম্য আর সন্ধ্যাকে জন্ম দিয়েছিল। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ান এগিয়ে এসে সন্ধ্যার মাথায় হাত রাখে। সন্ধ্যা ঢোক গিলে নিচু স্বরে ডাকে, আম্মা। আসমানি নওয়ান ঝাপসা চোখ জোড়া পলক ঝাপটে নিজেকে সামলালেন। নিচু হয়ে সন্ধ্যার কপালে চুমু এঁকে আওড়ায়। আমার মা। সন্ধ্যা চোখ বুজে প্রশান্তির শ্বাস ফেলল। আজ তার অপরিচিত আকাশের জন্যে ততটা কষ্ট হয় না যতটা আগে হতো। সেই পরিচিত আকাশকে ছাড়াও অদ্ভুত এক প্রশান্তি পায় মনে। তার রাজপুত্র এই পৃথিবীতে এসেছে বলে হয়তো সে এখন তার জীবনের সবকিছু। আসমানি নওয়ানের বোন তারা সন্ধ্যার বেডের অপর পাশে এসে বসে। সন্ধ্যার মাথায় হাত বুলায়। সন্ধ্যা প্রশান্তির হাসি হাসে। আকাশ এগিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়েছে, ভ্রুকুচকে দেখছে এদের সকলের কাহিনী। মা তো এই মেয়েকে পুরো নিজের মেয়ে বানিয়ে ফেলেছে। আকাশ তার মাকে যত দেখে তত অবাক হয়। এক অচেনা মেয়ের প্রতি মা কত পজিটিভ। নিয়াজ আকাশের পিছু এসে আকাশের উদ্দেশ্যে বলে। আকাশ, শার্টটা খোলো। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, নো। নিয়াজ আর আকাশের কথায় আসমানি নওয়ান তারা তাকালো আকাশের দিকে। সন্ধ্যাও তাকালো। সকলের দৃষ্টি আকাশের পরনে রক্তমাখা শার্টের দিকে যায়। অপরিষ্কার রক্তের অস্তিত্ব বুঝতে পেরে সকলের অস্বস্তি হয়। এর মধ্যে সন্ধ্যার বেশি অস্বস্তি হয়। আসমানি নওয়ান ভ্রুকুচকে বলে, শার্ট খুলছো না কেন? আকাশ সন্ধ্যার দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, ইচ্ছে করছে না। আসমানি নওয়ান বিরক্ত হয়। ইচ্ছে করছে না মানেটা কি? এই শার্ট পরে থাকার মানে কি? সে ছেলের উপর রেগে বলে। আকাশ, শার্ট খোলো। আকাশ ভ্রুকুচকে বলে। কেন? আসমানি নওয়ান বিরক্ত হয়ে বলে, কেন মানে? দেখছো না এটা নোংরা হয়ে গিয়েছে, তাছাড়া দেখতে খারাপ লাগছে। আকাশ গাছাড়া ভাবে বলে, তুমি চোখ বন্ধ করে রাখো,
তাহলে আর খারাপ লাগবে না। ছেলের এ গা ছাড়া ভাবে ভীষণ চটলেন তিনি, রেগে বললেন। অসভ্যের মতো আচরণ করছো কেন? এবারেও আকাশের ভাবলেশীন উত্তর। চাইলে তুমিও করতে পারো। আসমানি নোমান চোয়াল শক্ত করে তাকায় আকাশের দিকে। এত অসভ্য হয়েছে ছেলেটা, কিছু বলাও যায় না। নিয়াজ কপাল চাপড়ায়, এই আকাশটা এত অদ্ভুত আচরণ করছে। সে চুপচাপ দেখে যাচ্ছে, বলার মতো কিছু পায় না। ওদিকে সন্ধ্যার বেশ রাগ হয় আকাশের প্রতি, দৃষ্টি আকাশের চোখে রেখে দাঁত কটমট করে আওড়ায়। একটা পাক্কা জানোয়ার হয়েছে। কথাটা সন্ধ্যা আসতে বলতে চাইলেও গলার আওয়াজ বেশি হয়ে গিয়েছে। ফলস্বরূপ সবাই শুনতে পেয়েছে। কথাটা আকাশের কানেও স্পষ্টভাবে ভেসে এসেছে। সন্ধ্যার মুখ নিজেকে নিয়ে এহেন সম্বোধনে প্রচণ্ড রাগলো আকাশ। ডান হাত এগিয়ে নিয়ে সন্ধ্যার গলা চেপে ধরার ভঙ্গি করে রাগান্বিত স্বরে বলে। কি বললে বেয়াদব মেয়ে? সন্ধ্যা তার মাথা দ্রুত বাঁদিকে ফিরিয়ে চোখ বুজে নেয় আসমানি নওমান, আর তারা আতকে ডেকে ওঠে, আকাশ। একই সময় নিয়াজও উচ্চারণ করে আকাশ শব্দটি। সন্ধ্যার গলার কাছে এসে আকাশের হাত থেমে গিয়েছে। সন্ধ্যার দিকে ঝুঁকে এসেছে সে। কাছ থেকে সন্ধ্যাকে দেখে ঢোক গিলছে বারবার। আকাশকে থেমে যেতে দেখে সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আকাশ হাত সরিয়ে নেয়, ইচ্ছে করে সন্ধ্যার মুখের উপর ঝুঁকে পড়ে। আকাশের গরম নিঃশ্বাস সন্ধ্যার মুখের উপর আছড়ে পড়ে। সন্ধ্যা শক্ত হয়ে চোখ বুজে রেখেছে। আকাশ সন্ধ্যাকে নিখুঁতভাবে অবলোকন করে দৃঢ় কণ্ঠে আওড়ায়, গড প্রমিস, এই দুর্বল হাট নিয়ে আর তোমার মতো বেয়াদব মেয়ের সামনে আসবো না। আকাশের কথায় কি ছিল কে জানে। সন্ধ্যার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা করে ওঠে, তবে চোখ খুলল না সে। এদিকে আকাশ কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায়, রাগে মাথা ফেটে যাচ্ছে। রাগটা সন্ধ্যার উপর ঝাড়তে না পারলেও ঝেড়ে দিল এক চেয়ারে। পায়ের কাছে একটা চেয়ার দেখে সেথায় জোরে সোরে একটা লাথি মেরে হনহন করে বেরিয়ে যায় কেবিন থেকে। সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে আকাশের কখন কি হয় শুধু সেই জানে। আকাশকে ভাবে বেরিয়ে যেতে দেখে নিয়াজ আকাশের পিছু পিছু যায়। সন্ধ্যার ডান হাতে ক্যানোলা লাগানো, বা হাতে বেডের চাদর শক্ত করে ধরে রাখলো। আকাশ বেরিয়ে গেল বুঝতে পেরেও একবারের জন্য চোখ মেলল না, তাকালো না, একবারও শক্ত হয়ে পড়ে রইল সে। আকাশ হসপিটালে সিঁড়ি বেয়ে হনহন করে নামতে থাকে। তখনই সৌম্য তাড়াহুড়ো করে উপর দিকে উঠছিল। কেউ কাউকে খেয়াল না করায় দুজন দুজনের সাথে ধাক্কা খায়। আকাশ রেগে ডান হাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলে সামনের ব্যক্তিকে ঘুষি মারতে, কিন্তু সৌম্যকে দেখে তার হাত থেমে যায়। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। দৃষ্টিজোড়া লাল তার। আকাশ ঢোক গিলল, মুষ্টিবদ্ধ ডান হাত সৌম্যর সামনে থেকে নামিয়ে নেয়। এরপর সৌম্যকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে যায়। সৌম্য আকাশের ব্যবহারে ভীষণ অবাক হয়, সাথে অবাক হয় আকাশের পরনের রক্তমাখা শার্ট দেখে। ওদিকে পিছনে দাঁড়ানো নিয়াজ আকাশ আর সৌম্যর এই দৃশ্য দেখে খানিক হতবাক হলো। আকাশকে বুঝতে পেরে ভালো লাগলো। এগিয়ে এসে সৌম্যর উদ্দেশ্যে বলে, সন্ধ্যার কাছে যাও, অপেক্ষা করছি। সৌম্য মাথা নেড়ে দ্রুত পায়ে উপরে উঠতে লাগলো, আর নিয়াজ আকাশের পিছু পিছু গেল। সৌম্য কেবিনে প্রবেশ করলে সর্বপ্রথম তার শয়নরত বনুকে চোখে পড়ে। দুর্বল কণ্ঠে ডাকে, বনু। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যা চিলের ন্যায় ঘাড় ফিরিয়ে চোখ মেলে ঝাপসা দৃষ্টিতে তাকায় সৌম্যর পানে। সৌম্য দুর্বল পায়ে এগিয়ে এসে দাঁড়ায় বনুর পাশে। সে ভীষণ ভয় পেয়েছিল বনুকে নিয়ে। ভেবেছিল এবার হয়তো তার বনুর কিছু একটা হয়ে যাবে। আল্লাহর অশেষ রহমতে তার বনু মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। সৌম্য মন ভরে দেখে তার বনুকে। কিছু সময় পর সৌম্য একটু ঝুঁকে সন্ধ্যার কপালে চুমু খায়। সন্ধ্যা বাঁ হাতে ভাইয়ের গলা জড়িয়ে ধরে চোখ বুজে নেয়। এতক্ষণে জমানো অশ্রু বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা। ঠিক যেমন আদুরে ছানা একটা আশ্রয় পেয়ে তার ভেতরে জমানো আবেগ ছেড়ে দেয়, সন্ধ্যাও ভাইকে পেয়ে তেমনটাই করলো। 2 ভাই বোনের আবেগী মুহূর্ত সকলে মন ভরে দেখলো। আকাশ রাস্তার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, শূন্য দৃষ্টি, অজানায়। পাশ থেকে নিয়ে আজ বলে, সন্ধ্যা, তোমাকে জানোয়ার বলার পরও তুমিও কি আঘাত করতে পারলে না কেন আকাশ? আকাশ নিশ্চুপ। নিয়াজ আবারও বলে, সৌম্যকে মারতে গিয়েও থেমে গেলে কেন? সৌম্য অপরাধী জানার পরও তুমি কয়েক মাস আগে সৌম্যকে কিছু না করে বাংলাদেশ ছাড়লে কেন? এসবের আনসার আছে তোমার কাছে? আকাশ এবারেও চুপ। সত্যিই তো, সে কেন এসব পারে না? হিসেব মতে সৌম্য ছেলেটার বডি থেকে মাথা আলাদা করার কথা, অথচ সে ভুলেই বসেছিল। ঠিক ভুলে যায়নি, কিন্তু কথাটা ভাবলে কেমন যেন লাগে, নিজেকে দুর্বল লাগে। কেন? আকাশ ঢোক গিলে বলে, সৌম্যকে আমি আরো অনেক কঠিনভাবে মারবো, এই জন্য ছাড় দিচ্ছি। আকাশের কণ্ঠ দুর্বল, যেন নিজের সাথে যুদ্ধ করে কথাটা বলল। নিয়াজ বোধহয় বুঝলো, হাসলো সে, বলে, আর সন্ধ্যাকে নিয়ে কি বলবে? আকাশের অস্থিরতা বাড়ে। সে যা করতে চায় তা পারে না। গতবার দেশে এসে মেয়েটিকে আঘাত করে তার নিজের অবস্থায় খারাপ হয়ে গেছিল। এখন তো সে মেয়েটিকে আঘাত করার কথা ভাবতেও পারে না। কেন এমন হয়? এর উত্তর আকাশের কাছে নেই, একেবারে নেই। নিয়াজ আকাশের কাঁধে হাত রেখে বলে, একটা কথার উত্তর দেবে আকাশ? আকাশ চুপ থাকলো। নিয়াজ আবারও বলে,
তুমি গত 4 থেকে 5 বছর কোথায় কি করেছিলে সেসবের কথা তোমার মনে আছে? আকাশ কিছু ভাবছে, সে মাঝে মাঝে এসব মেলাতে পারে না। মায়ের সাথে রাগ করে সে ইংল্যান্ড যাওয়ার পর ইংল্যান্ডে তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর তো তার আর মনে নেই। তারপর হঠাৎ একদিন নিজেকে ইংল্যান্ডের হসপিটালের বেডে আবিষ্কার করলো, যেখানে জেডি ছিল। সে জেডিকে মারলো, আর তারপর দেখলো চোখের পলকে কেটে গিয়েছে বছর। তার অবাক লাগছিল। ইংল্যান্ডে তার নিজস্ব এক বিজনেস ছিল, মাফিয়া লিডের সঙ্গে সে যুক্ত ছিল, সবকিছুই সচল ছিল, সব জায়গায় নিজের অস্তিত্ব খুঁজে পেল। যখন যেখানে যা প্রয়োজন হয়েছে তখন সে সেখানে উপস্থিত ছিল। অর্থাৎ ইংল্যান্ডের বিজনেসম্যানদের সাথে মাফিয়াদের সাথে তার গত বছরের সব ফুটেজ ছিল। সে তারিখের হিসেব মেলাতে সেসব ফুটেজ চেক করলে সব জায়গায় নিজেকে দেখেছে, মিটিং থেকে শুরু করে সকল কাজে, শুধু সে মনে করতে পারে না সেসব। এরপর সে ডক্টরের সাথে দেখা করলে তাকে ইংল্যান্ডে ডক্টর থেকে জানানো হয় তার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কারণে কিছু কিছু স্মৃতি মনে আসে না। আকাশ ডক্টরের কথা শুনে বুঝেছিল তার এমন হওয়ার কারণ। এরপর তাকে তার ইংল্যান্ডে এক ফ্রেন্ড জানায় বাংলাদেশে তার ফ্যামিলির ব্যাপারে। তাকে জানায় এক ছেলে তার বাবাকে মেরে ফেলেছে সম্পত্তির লোভে, আর সেই ছেলে হলো সৌম্য, যে শিমুকে প্রাইভেট পড়াতো। আকাশের বিশ্বাস হয়নি। সৌম্যকে সে যথেষ্ট ভালো ছেলে হিসেবে চিনত, কিন্তু প্রমাণ পাওয়ার পর তার বিশ্বাস হয়েছে। নিজের চোখে অবিশ্বাস করবে কিভাবে? তার সেই ফ্রেন্ড আরও জানে সে বাংলাদেশে ফিরলে সবাই তাকে বলবে সৌম্যের বোন তার বউ, মেয়েটির পেটে তার বাচ্চা, এছাড়াও ওরা তার খালাতো ভাই বোন। আকাশ বাংলাদেশে এসে সত্যি সত্যি সব কিছুর মিল পেল। তার ফ্রেন্ড যা যা বলেছিল সব মিলে গিয়েছিল। সে বুঝতে পারে না সবাই তাকে মিথ্যে কেন বলে। তার ফ্যামিলি যা বলে সেসবের কোনো প্রমাণ নেই। তার ফ্যামিলি বলে সে গত 5 বছর বাংলাদেশে ছিল, অথচ সে ফুটেজে স্পষ্ট দেখেছে সে ইংল্যান্ডের মাটিতে গত 5 বছর রাজত্ব চালিয়েছে, ঠিক সেভাবে যেভাবে মাস্টার্স করতে গিয়ে ইংল্যান্ডে এসবের সাথে জড়িয়েছিল। তার মায়েরা বলে সে বাংলাদেশে ছিল, তার বাবার জানাজা সে নিজে দাঁড়িয়ে পড়েছিল, অথচ সে ফুটেজ চেক করলে সেদিনও নিজেকে ইংল্যান্ডের মাটিতে দেখতে পায়। এরপর তার ফ্যামিলি আরও বলে তার বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছিল, বিমান ক্র্যাশ হয়েছিল। তার ফ্যামিলি তাকে যে ডেট বলেছে সেই ডেটে সে ইংল্যান্ডে অনেক বড় ডিল ফাইনাল করেছে, তার সাইন আছে সেখানে। এমনকি ফুটেজেও সে নিজেকে সেদিন ইংল্যান্ডে দেখেছে। তার ফ্যামিলি যা বলে একটা কিছুর প্রমাণ নেই, বিমান ক্র্যাশের একটা নিউজ বা ভিডিও পর্যন্ত নেই, একটা ছোট্ট প্রমাণ দিতে পারেনি তার ফ্যামিলি। সে কিভাবে বিশ্বাস করবে তার ফ্যামিলির কথাগুলো? উল্টো দিকে তার ফ্রেন্ডের বলা প্রতিটা কথার প্রমাণ আছে। প্রমাণগুলো বলে দেয় সে মায়ের সাথে রাগ করে চলে যাবার পর আর বাংলাদেশে ফেরেইনি, অথচ সবাই বলে সে নাকি সন্ধ্যাকে বিয়ে করেছে। তাছাড়া সে বিয়ে করার মতো ছেলেও নয়, আর না তো সেসবের প্রমাণ আছে। উল্টে গত কয়েক বছর সে ইংল্যান্ডে বিরাজ করেছে, সেসবের হাজারটা প্রমাণ তার কাছে আছে। কিন্তু এসব অনুভূতির নাম কি? সব মিলিয়ে তার নিজেকে মাঝে মাঝে পাগল লাগে। একদিকে হাজারো হাজারো প্রমাণ, আরেকদিকে তার ফ্যামিলি। সে কাকে বিশ্বাস করবে? তার কেন সেসব দিনের কথা মনে নেই? যদি তার মনে থাকতো তবে তাকে বারবার ফুটেজ দেখতে হতো না, আর নিজেকে এত অসুস্থ লাগতো না। আকাশের মনে আছে সে ইংল্যান্ডে মাস্টার্স করতে গিয়ে মাফিয়া লিডের সাথে যুক্ত হয়েছিল, সেভাবেই লাইফ লিড করছিল। সে তখনও মাফিয়া কিং ছিল না, কিন্তু হসপিটাল থেকে ফিরে নিজেকে মাফিয়া কিং হিসেবে পেয়েছে আকাশ। সেসবের ফুটেজও স্পষ্ট আছে। আকাশ অবাক হয়েছিল, তবে তার মনে না থাকলেও ভীষণ খুশি হয়েছিল। তার বহুদিনের ইচ্ছা ছিল, যা হঠাৎ পেয়ে গিয়ে ভীষণ খুশি হয়। বর্তমানে ইস্ট লন্ডনের মাফিয়া কিং হিসেবে পরিচিত আকাশ বিরাজ নওয়ান, কিন্তু আকাশের প্রথম কেমন যেন নতুন লাগতো। মনে হতো এসব থেকে সে কিছুদিন দূরে ছিল। এখন যদিও তেমনটা মনে হয় না, তবে বাংলাদেশে ফিরলে নিজেকে ভীষণ দুর্বল লাগে। কি যেন পিছু টান তার। আকাশ হাসফাস করলো। সৌম্যকে শাস্তি দিবে আর সন্ধ্যাকে নিয়ে তার চিন্তাধারাগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করবে, এই প্রতিজ্ঞা করে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সে দুটো কাজে চরমভাবে হেরে গেল। সে পারছে না, দুর্বল হয়ে পড়ছে সে। কেন? এই কেনর উত্তর নেই তার কাছে। না, তার এত দ্রুত বাংলাদেশে ফেরা উচিত হয়নি। কি করতো সে? ইংল্যান্ডেও যে ছটফট লাগে। আকাশ ঠিক করলো সে আবারও ইংল্যান্ড ব্যাক করবে। যতদিন না তার মাইন্ড সেট আপ করতে পারবে, তার লক্ষ্য পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে পারবে, ততদিন বাংলাদেশে ফিরবে না। এই মিথ্যে পিছুটানের সুতো ছিঁড়ে তবেই সে আবারও বাংলাদেশের মাটিতে পা রাখবে। আকাশের চোখ মুখ শক্ত হলো, ভেতরটা জেদ আর ক্রোধে ফুলে উঠল। আকাশ আর দাঁড়ায় না, পকেট থেকে ফোন বের করে কাউকে মেসেজ করলো। 1 ঘন্টার মাঝে তার ইংল্যান্ডের ফ্লাইটের টিকিট চায়। এরপর কিছু না বলেই নিয়াজের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, এয়ারপোর্ট থেকে তোমার গাড়ি নিয়ে আসো। নিয়াজ অবাক হয়ে বলে, কোথায় যাবে তুমি? আকাশের ছোট্ট উত্তর। ইংল্যান্ড, মাকে জানিও গুড বাই। নিয়াজ দ্রুত আকাশের পিছু যায় আর বলে, আকাশ, যেও না, এখন অনেক কিছু বাকি আছে। কে শোনে কার কথা? আকাশ ততক্ষণে গাড়িতে বসে হাওয়ার বেগে জায়গাটা প্রস্থান করে। নিয়াজ দৌড়ালো, তবে কাজ হলো না। চরম হতাশার শ্বাস ফেললো সে। আবারও সব এলোমেলো হয়ে গেল। এর শেষ কোথায়?
বাচ্চাটা ঘুমিয়ে যাওয়ায় সৌম্য শুধু বাচ্চাটাকে দেখে কেবিন থেকে বের হলো। কে যেন তার বনুকে 4 ব্যাগ রক্ত দিয়েছে। সে জানে তার বনুর জীবন বাঁচানোর জন্য কখনো ঋণ শোধ করতে পারবে না। তবে তাকে একটা ধন্যবাদ দিতে চায়। সৌম্য সাক্ষাৎ করতে চায়। কেবিন থেকে বেরিয়ে নিয়াজ আর অরুণকে দেখে জিজ্ঞাসা করে, ভাইয়া, আপনারা কি জানেন বনুকে কি রক্ত দিয়েছে? ভাবনায় মশগুল নিয়াজের ধ্যান ভাঙে সৌম্যর কথায়। পাশে অরুণেরও। বেচারা অরুণ এখানে এসে অনামিকাকে দেখে ছোটখাটো ছ্যাঁকা খেয়ে এক কোণায় বসেছিল। অবশ্য সন্ধ্যা সিচুয়েশন ভালো জেনে নিয়েছিল। এখন সন্ধ্যা আর বাচ্চাকে দেখতে আসছে। সন্ধ্যাকে কে রক্ত দিয়েছে অরুণ নিয়াজ কেউ জানে না। নিয়াজ সৌম্য আর অরুণকে নিয়ে লোকটার খোঁজে যায়। নিয়াজ, অরুণ আর সৌম্য নিয়াজের বয়সে ডাক্তারের সামনে দাঁড়িয়ে আছে। অনেক নার্সকে জিজ্ঞাসা করেছে, তবে কেউ বলতে পারেনি। শেষমেশ নিয়াজ তার এক কলিগ ডাক্তারের কাছে এসেছে। সে এসব ব্যাপারে অবগত থাকে। লোকটা বলে, আমরা রক্তের জন্য ছুটোছুটি করার আগেই হঠাৎ কোথা থেকে একজন এসে বলল আমার ব্লাডের গ্রুপ এবি নেগেটিভ, আমি ব্লাড দেব। আমরা তার রক্ত পরীক্ষা করে 1 ব্যাগ রক্ত নিই। সে বলে সে একাই 4 ব্যাগ রক্ত দিবে, কারণ সন্ধ্যাকে বাঁচাতে হলে সন্ধ্যার 4 ব্যাগ রক্ত লাগবে। আমরা ছেলেটিকে না করে দিই। একজনের থেকে এত রক্ত নিলে সেই লোকটির জীবন আশঙ্কায় পড়ে যাবে। কিন্তু আমরা দ্বিমত পোষণ করতেই ছেলেটি ক্রোধে ফেটে পড়ে। আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, আমার থেকে 4 ব্যাগ ব্লাড নিবি কিনা বল, লাশ ফেলবো। কোনটা? কুইক বল, কুইক। এটুকু বলে ডক্টর থামলো। নিয়াজ, অরুণ আর সৌম্য বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। নিয়াজ বলে, কে সে? নাম কি? দেখতে কেমন? জানি না কে সে, নাম বলেনি। আর দেখতে কেমন তাও জানি না। নিজেকে পুরো কালো পোশাকে আবৃত করে রেখেছিল। মুখে কালো রুমাল বাঁধা ছিল। মুখ দেখায়নি আমাদের, তবে তার চোখের মনি ছিল সাদা, কিন্তু সে চোখে সোনালি রঙের লেন্স পড়েছিল। 4 ব্যাগ ব্লাড দেওয়ার পর সে তার চোখের লেন্স দুটো খুলে এখানে ফেলে চলে যায়। তখন দেখেছিলাম তার চোখের মনি দুটো অনেক সাদা। এইটুকুই। ছেলেটি ঠিক করে হাঁটতে পারছিল না। রেস্ট নিতে বলার আবারও রেগে তাকিয়েছিল, তাই আমরা আর কিছু বলিনি, তাকে যেতে দিয়েছি। ডক্টরের কথা শুনে সৌম্য, নিয়াজ, অরুণ রীতিমতো স্তব্ধ হয়ে যায়। নিয়াজের মাথা ঘুরছে। সোনালি লেন্স পড়েছিল, তার মানে সন্ধ্যার ঘরে এই ছেলে গিয়েছিল। কে এই ছেলে যে সন্ধ্যার ছেলেকে মারতে চায়, অথচ নিজের জীবনের পরোয়া না করে সন্ধ্যাকে বাঁচায়? আর সবচেয়ে মুখ্য বিষয়, সন্ধ্যার আকাশের সম্পর্ক খারাপ করার জন্য একটা উপায়ও বাদ রাখেনি। নিয়াজের মস্তিষ্ক ফাঁকা লাগছে, কিছু বুঝতে পারছে না। সৌম্য, অরুণ, নিয়াজ চিন্তিত বদনে সন্ধ্যার কেবিনে প্রবেশ করে। আসমানি নওয়ানের কোলে সন্ধ্যার বাচ্চা। সৌম্যকে দেখে সে গিয়ে সে বাচ্চাটাকে সৌম্যর দিকে বাড়িয়ে দেয়। সৌম্য আপাতত এসব চিন্তা বাদ রেখে তোয়ালে মোড়ানো তার ফুটফুটে ভাগ্নেকে কোলে তুলে নেয়। হাত কাঁপছে তার বনুর অংশ এটা। সে মামা হয়েছে। সৌম্য ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। বাচ্চাটা সৌম্যকে দেখে কি খুব চিনে ফেললো কি জানি, তবে সৌম্যর দিকে চেয়ে ঠোঁট প্রসারিত করে হেসে ফেললো। এটা দেখে সকলেই হাসলো। পাশে দাঁড়ানো অরুণ বলে, আরে বা, এক দেখায় মামাকে চিনে নিয়েছে, এবার আমি চাচ্চুকে চিনলেই হয়। সৌম্য ঝাপসা চোখে হাসে, বিড়বিড় করে। আমার বাবা। সন্ধ্যা তার ভাই আর বাচ্চাটার দিকে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা। সৌম্য বাচ্চাটাকে নিয়ে সন্ধ্যার কাছে এসে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, বনু নিতে পারবে ওকে? সন্ধ্যার বা হাতে বুকে ইশারা করে বলে, পারবো ভাইয়া, এখানে দাও। সৌম্য বাচ্চাটাকে আলতো করে সন্ধ্যার বুকের উপর শুইয়ে দেয়। সন্ধ্যার পুরো শরীর জুড়ে অদ্ভুত এক শীতল শিহরণ বয়ে যায়। বা হাত তার বাচ্চার পিঠে রাখে। ছেলের কপালে ছোট্ট একটা চুমু খেয়ে চোখ বুজে বুক ভরে শ্বাস নেয়। সকলে মুগ্ধ হয়ে দেখে মা ছেলের এই দৃশ্য। মুখে হাসির ঝিলিক। আসমানি নওয়ান নিয়াজকে জিজ্ঞাসা করে, আকাশ কোথায় নিয়াজ? নিয়াজ তাকায় আসমানি নওয়ানের দিকে, তাকায় বন্ধ চোখে বাচ্চাকে বুকে নিয়ে শয়নরত সন্ধ্যার দিকে ঢোক গিলে বলে, আকাশ আবার ইংল্যান্ড ব্যাক করেছে। কথাটা শুনে সবাই ভীষণ অবাক হলো। সন্ধ্যার বুকটায় চিনচিন ব্যথার হাজির হলো, তবে সে সেভাবে রইল যেভাবে এতক্ষণ ছিল। নিয়াজ এগিয়ে এসে সৌম্যর পাশে সন্ধ্যার বেডের কাছে দাঁড়ায়। সে চাইছে আকাশের ব্যাপারে সন্ধ্যা যে ভুল ধারণা পুষেছে তা ভেঙে দিতে। ভাবনা অনুযায়ী বলে, সন্ধ্যা, তুমি আকাশকে ভুল বুঝ। সন্ধ্যা নিয়াজকে কথা শেষ করতে দেয় না, চোখ বুজে রেখেই বলে, আপনাদের আকাশকে নিয়ে আমার সামনে আর সাফাই গাইবেন না। শুধু সাফাই নয়, আর কখনো তাকে নিয়ে আমার সামনে কিচ্ছু বলবেন না। এবার আমাকে শান্তি দিন আপনারা। আমি আমার বাচ্চাকে নিয়ে একটু শান্তিতে বাঁচতে চাই, আর কিচ্ছু চাই না আমার। দয়া করে আমার এইটুকু শান্তি কেড়ে নেবেন না প্লিজ।
সন্ধ্যার কথাগুলো অত্যন্ত দৃঢ় অথচ স্বর ভাঙা। সকলে অসহায় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার পানে। নিয়াজ, সৌম্য, আসমানি, নওয়ান, অরুণ, ইরা, শিমু সকলের চোখের কোণে পানি জমেছে। আকাশের জন্য কত শত পাগলামি করে আকাশে থেকে প্রতিনিয়ত পাগল উপাধি পাওয়া মেয়েটা হঠাৎ করে কি দারুণ শক্ত প্রাচীরে পরিণত হয়ে গেল। সন্ধ্যা তার বাচ্চাকে আরেকটু শক্ত করে ধরল নিজের সাথে। এই প্রাণটাই তার সব, তার বাঁচার অনুপ্রেরণা, তার জীবন। তার সেই ভালোবাসার আকাশ তার মনে আজীবন রয়ে যাবে। এই বদলে যাওয়া আকাশের সাথে শত শত মাইল দূরত্ব রেখে বাঁচবে শুধু তার বাচ্চাকে নিয়ে। সে আর কখনো আকাশকে চাইবে না, ভুল করে মনের অজান্তেও না। সে আজ সত্যিই আকাশকে মুক্তি দিয়ে দিল। আকাশের জন্য হৃদয়ের দরজাটা খুব শক্ত বাঁধনে বাঁধল। সে আর তার সেই ভালো লাগায় ভরিয়ে দেওয়া আকাশের ছোট্ট প্রাণের এক ছোট্ট পৃথিবী গড়ে তুলল। বন্ধ দু চোখের কোণ ঘেঁষে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যা বাঁধতে পারল না এটুকু, তবে মুখে একখানা হাসি ফুটাতে ভুলল না। তার হাসি আর তার ছোট্ট প্রাণী আজ থেকে তার জীবনে সঙ্গী হয়ে গেল। চোখের পলক পেরিয়েছে 2 বছর। সুখ দুঃখ মিলে কিভাবে যেন সময়গুলো কেটে গেল। সন্ধ্যা নিজেই তার বাচ্চার এক ছোট্ট নাম রেখেছে সৃজন। সৃজন নামের অর্থ সৃষ্টি। মানুষ কেমন কল্পনায় পুনর্জন্মের কথা ভাবে। সন্ধ্যার মনে হয় সে জীবন দিয়ে সেই পুনর্জন্মের ব্যাপারটি উপলব্ধ করেছে। আকাশকে হারিয়ে সে তো প্রায় মরে গিয়েছিল, বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল, কখনো কখনো নিজের মৃত্যু কামনা করত। ঠিক সেই সময় তার এই ছোট্ট প্রাণ এসে তাকে আবার নতুন করে বাঁচাতে শেখালো। জীবন্ত লাশের মাঝে প্রাণ ফিরিয়ে দিল আল্লাহর এই ছোট্ট সৃষ্টি। যে সৃষ্টিকে ঘিরে সন্ধ্যা আবারও নতুন করে জীবন ফিরে পেল, ঠিক যেন তার পুনর্জন্ম হলো। এজন্যই মূলত সন্ধ্যা তার বাচ্চার একমাত্র অবলম্বন। তার ছোট্ট প্রাণের নাম রেখেছে সৃজন। আকাশ সৃজন হওয়ার রাতে যে ইংল্যান্ড পাড়ি জমালো, এরপর সে আর বাংলাদেশে ফেরেনি। সকলের সাথে টুকটাক যোগাযোগ ছিল, এখনো আছে হয়তো, তবে সন্ধ্যার সাথে একদমই যোগাযোগ ছিল না, এখনও নেই। দুজন দুজনের মতো আলাদা জীবন নিয়ে হয়তো বড্ড ব্যস্ত। সন্ধ্যা তো সৃজনকে নিয়ে ভীষণ ব্যস্ত। সৃজন হওয়ার পর কয়েক মাসের মাথায় সন্ধ্যার এইচএসসি এক্সামের ডেট দিয়ে দেয়। সকলে সন্ধ্যাকে বলেছিল 1 বছর গ্যাপ দিতে, কিন্তু সন্ধ্যা কারো কথা শুনল না। সে পড়াশোনায় গাফিলতি করলে কি করে হবে, তার সৃজনের ভবিষ্যৎ কি হবে, সে কারো কথা শুনল না। পড়তে আরম্ভ করলো, শুয়ে বসে ছোট্ট প্রাণকে বুকে নিয়ে দিনরাত এক করে পড়াশোনা করলো। আর্টস সাবজেক্ট হওয়ায় খুব বেশি অসুবিধা হয়নি। এরপর পরীক্ষার ডেট চলে আসলো। মোটামুটি সুস্থ একটা শরীরে পরীক্ষাগুলো দিল, কিন্তু রেজাল্ট খারাপ হয়েছিল। পরীক্ষার কমাস আগে পড়ে পরীক্ষা দিলে যা হয়, সন্ধ্যাও তেমনই হয়। সে টেনে টুনে 4 পায়। এসএসসিতেও তার প্লাস ছিল না। দুটো রেজাল্ট নিয়ে সে হতাশ ছিল। এই রেজাল্ট নিয়ে সে অ্যাডমিশনে টিকবে কি করে? যখন আশা ছেড়ে দিয়েছিল তখন তার সৌম্য ভাইয়া আর লামিয়া তাকে সাহস জুগিয়েছে। সন্ধ্যা সাহস নিয়ে আবারও অ্যাডমিশনের জন্য পড়তে শুরু করলো। টানা 3 মাস প্রচুর পড়লো মেয়েটা। এই কয় মাস পড়াশোনা আর তার ছোট্ট প্রাণ সৃজনকে ঘিরে ছিল শুধু। দেখতে দেখতে অ্যাডমিশন পরীক্ষা চলে আসলো। সন্ধ্যা বেশ কয়েকটা ভার্সিটির পরীক্ষায় অংশগ্রহণ করলো, যার মধ্যে অন্যতম ছিল ঢাকা ভার্সিটি। এরপর শুরু হলো রেজাল্টের অপেক্ষা। সন্ধ্যার সে কি টেনশন। আল্লাহর অশেষ রহমতে সন্ধ্যা লামিয়া টিকে গেল ঢাকা ভার্সিটির অর্থনীতি ডিপার্টমেন্টে। সন্ধ্যা লামিয়া সেদিন রেজাল্ট পেয়ে দুজনকে জড়িয়ে ধরে ভীষণ হেসেছিল। দুজনের চোখের কোণে ছিল পানি। অনেকগুলো কারণের মাঝে একটি অন্যতম কারণ ছিল আকাশ ব্যতীত সন্ধ্যার নিজের এক পরিচয় গড়ে তোলা, যার প্রথম সিঁড়ি সে পার করতে পেরেছে। আরেকটা কারণ, সন্ধ্যা আর লামিয়া আলাদা হয়ে যায়নি, একই জায়গায় একই ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে। এর জন্য তো লামিয়া কান্নাই করে দিয়েছিল। সন্ধ্যা হাসলো। লামিয়া তার জীবনের এক আশ্চর্য রকম নিঃস্বার্থ বন্ধু, যাকে দেখলে সন্ধ্যার বিস্ময় কাটে না। মেয়েটা তার বিপদের দিনে কি শক্ত ঢালের ন্যায় সাপোর্ট দেয় বিনা স্বার্থে। গত 2 বছরের সৌম্য নওয়ান বাড়ির চৌকাট পেরোয়নি, তার কথার বরখেলাপ সে করেনি। তবে সকলের সাথে দেখা করেছে, এখনো করে, হয় বাইরে নয়তো সন্ধ্যারা সৌম্যর ভাড়া বাড়ি গিয়ে দেখা করেছে, এখনো করে। সৌম্যর এখনো চাকরি হয়নি, বহু চেষ্টা করেছে কিন্তু সে ব্যর্থ হয়েছে। টিউশন করিয়ে অভাবী এক সংসারে জার্নিপাজ করছে এককালের সেই বিলাসী ইরাকে নিয়ে। ধরনীর বুকে সকালের আলো ফুটেছে, ভাসমান সাদা মেঘের ফাঁক দিয়ে একটু একটু করে উকে দিচ্ছে সূর্যের আলো। ফজরের পরপর সৃজনের ঘুম থেকে ওঠার অভ্যাস, সে অনুযায়ী আজও তার ঘুম ভাঙে। সন্ধ্যা ছেলেকে ফ্রেশ করিয়ে বাগানে এনেছে। এখন সন্ধ্যা বাগানের ফাঁকা জায়গাটায় উল্টো দিকে দৌড়াচ্ছে, আর সন্ধ্যাকে দিকে দৌড়ে আসছে 2 বছরের সৃজন, যার উচ্চ হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ছে। ধবধবে ফর্সা সৃজনের উপর রোদ্রের ছিটে ফোটা এসে পড়ছে, যা বাচ্চা সৃজনের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে। সন্ধ্যার পরনে কালো রঙের একটা সুতি শাড়ি কুচি করে পরায়, আঁচল কোমরে গুজে রাখে। হাঁটু সমান চুলগুলো একটা লম্বা বিনুনি গাঁথা। হাসজ্জ্বল মুখে ছেলের দিকে চেয়ে উল্টো দিকে পিছিয়ে যাচ্ছে দৌড়ের ভঙ্গি করে। সৃজনের পরনে কালো টি শার্ট প্যান্ট। বাচ্চা ছেলেটাকে 2 হাতে মেলে হাসতে হাসতে মায়ের দিকে দৌড়ে যাচ্ছে। মা ছেলের মাঝে যেন প্রতিযোগিতা চলছে। সন্ধ্যা সৃজনের থেকে পালানোর ভঙ্গি করছে, অন্যদিকে সৃজন তার মাকে ধরার জন্য দৌড়ে যাচ্ছে আর আধো আধো স্বরে বলে, মা ভূত ভূত, মা ভূত। সন্ধ্যা হাসতে হাসতে পেছায় আর বলে,
এসো আব্বা, এই তো আমি, এভাবে ধরে দেখাও। সৃজন দৌড়ায়, কিন্তু বাচ্চা ছেলেটি হাঁপিয়ে গিয়েছে। অনেকক্ষণ থেকে এমন করে দৌড়াচ্ছে, না পেরে সে থেমে গিয়ে হাঁপায়। ছেলেকে থামতে দেখে সন্ধ্যার পা থেমে যায়। সে আর পেছালো না, কাঁচা মাটিতে হাঁটু মুড়ে বসে দুহাত মেলে দেয়, সৃজনের দিকে আবেগী সুরে ডাকে। আব্বা। মায়ের ডাকে সৃজন সামনে তাকায়। মাকে হাত বাড়িয়ে থাকতে দেখে সৃজন আর দাঁড়ায় না, এক দৌড়ে গিয়ে সন্ধ্যাকে জাপটে ধরে, দুহাতে সন্ধ্যার গলা জড়িয়ে ধরে শব্দ করে হাসতে থাকে। সন্ধ্যাও হাসি শব্দ করে। সৃজন হাসতে হাসতে বলে, আমি মাকে দেখেছি, মা হেরে গেছে, আমি জিতে গেছি। কথাটা বলে আবারও খিলখিলিয়ে হেসে ওঠে সৃজন। সন্ধ্যা ছেলের গালে দুটো চুমু খেয়ে হেসে বলে, তুমি জিতে যাওনি, আমার আব্বা জিতেছে। তুমি তো আমার আব্বা নও। মায়ের কথায় সৃজন গাল ফুলিয়ে বলে, তুমি মিশা কথা বলছো, আমি তোমার আব্বা, বুঝি তো? ছেলের কথায় সন্ধ্যা শব্দ করে হেসে উঠে সৃজনকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ইস, বুঝেছি তো, তুমিই আমার একমাত্র সোনা আব্বা। সৃজনের মুখে হাসি ফুটে। মায়ের গলা জড়িয়ে ধরে এবার। পিছন থেকে আসমানি নওয়ান কোমরে হাত রেখে বলে, মা ছেলের খেলা শেষ হলো? জান্নাত, তুই ভার্সিটি যাবি না? ঘড়ি দেখেছিস? খালার কথায় সন্ধ্যার হুঁশ ফিরে সৃজনকে কোলে নিয়ে দৌড়ে বাড়ির ভিতরে যেতে যেতে বলে, একদম ভুলে গিয়েছি আম্মা, কয়টা বাজে? আসমানি নওয়ান সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, 8:30 বাজে, ধীরে যা। আমার নাতিটাকে ফেলবি নাকি? সন্ধ্যা পায়ের গতি কমায় হেসে বলে, হ্যাঁ, তোমার নাতিকে আছাড় খাওয়াবো। সৃজন মায়ের গলা জড়িয়ে রেখেছে। আসমানি নওয়ানের দিকে তাকিয়ে আধো আধো স্বরে বলে, দাদিমা, মা আমাকে আশায় খাওয়াবে, আমি আশায় খাবো। সৃজনের কথায় আসমানি নওয়ান আর সন্ধ্যা দুজনেই শব্দ করে হেসে ওঠে। সন্ধ্যা সৃজনকে ডাইনিং টেবিলে চেয়ারে বসিয়ে সৃজনের গালে চুমু এঁকে বলে, দাদিমার হাতে খেয়ে নাও, মা এক্ষুনি আসছি। সৃজন ভদ্র ছেলের মতো মাথা নেড়ে বসে থাকলো। সন্ধ্যা এক প্রকার দৌড়ে ঘরে চলে যায়। লামিয়াকে বলেছিল 9টার মধ্যে পৌঁছাবে ভার্সিটি, পারবে বলে মনে হয় না। ঘরে এসে সন্ধ্যা দ্রুত কাবার্ড খুলে শাড়ি নেওয়ার জন্য তাড়াহুড়ো একটা সাদা শাড়ি বের করে। দৃষ্টি সেদিকে পড়লে সন্ধ্যা থেমে যায়, দৃষ্টি আটকে যায় কিছু সময়ের জন্য। গত 2 বছরের সাদা রংটা আর কখনো পরা হয়নি, যদিও এই রংটা তার খুব পছন্দের, সাথে পছন্দ তার এক হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরও। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে সাদা শাড়িটা যথাস্থানে রেখে আরেকটা কালো শাড়ি বের করে, শাড়িটা কুচি করে পরে নেয় দ্রুত। লম্বা বিনুনির নিচে এছাড়া চুলগুলো আঁচড়ে আবারও বিনুনিটা পিছনে রাখে, যা হাঁটুতে ছুঁই ছুঁই। এরপর মাথার উপর একটা কালো ওড়না ছেড়ে দেয়, বাহাতে সোনালী রঙের একটা চেন ঘড়ি পরে নেয়। এটাই তার বেশভূষা। বাইরে বেরোলে এভাবেই বের হয় সে। কাঁধে একটা সাইড ব্যাগ ঝুলিয়ে দেয় সন্ধ্যা। একটা ছোট্ট কাভার থেকে সৃজনের জন্য শার্ট প্যান্ট বের করে হাতে নেয়, অপর হাতে টেবিলের উপর থেকে হেলমেট নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে এসে দেখলো সৃজন নেই। আসমানি নওয়ানকে জিজ্ঞাসা করলে সে বলে, ওকে খাইয়েছি, অরুণের ঘরে গিয়েছে ও, তুই খেয়ে নে। সন্ধ্যা মাথা নেড়ে বলে, এখন খেতে ইচ্ছে করছে না আম্মা, এসে খাবো। আসমানি নওয়ান জোর করলেন না। সকালে না খাওয়ার বদ্ধভ্যাস করেছে এই মেয়ে, বললেও শোনে না। জেদি হয়েছে, সে লামিয়াকে বলে দিবে, লামিয়াকে পিটি হলেও খাওয়াবে, এজন্যে আর কিছু বলল না। সৃজন অরুণের ঘরে অরুণের মাথার কাছে এসে দাঁড়িয়েছে, দুহাতে অরুণের মাথার চুল ধরে টানছে আর ডাকছে, অলুন তো, অলুন, আয় তো, অলুন। অরুণ নড়ে চড়ে ঘুম ঘুম স্বরে বলে, বিদায় হো বাপ, তোকে অনেক চকলেট কিনে দেবো, এখন আমাকে ঘুমাতে দে। সৃজন মানল না। সে আবারও অরুণের মাথা চুল ধরে টানতে টানতে বলে, অলুন, চকলেট দাও। সন্ধ্যা ঘরের দরজায় দাঁড়িয়ে ছেলের কাণ্ড দেখে হতাশ হয়। সৃজনের প্রতিদিনের রুটিন এটা। অরুণকে ঘুমাতে দেখলে এসে এভাবে ডাকবে, যতক্ষণ না অরুণের ঘুম ভাঙবে। সন্ধ্যা আব্বা বলে ডাকলে সৃজন অরুণের মাথা চুল ছেড়ে মায়ের কাছে দৌড়ে এসে বলে, মা বলুন হচ্ছে না, চকলেট দেয় না। সন্ধ্যা সৃজনকে প্যান্ট শার্ট বদলে দিতে দিতে বলে, উঠবে, তুমি অরুণ বলা বাদ দাও না কেন? ওটা তোমার অরুণ চাচ্ছু, বুঝেছো? সৃজন মায়ের কথা নাকচ করে বলে, না, ওইটা আমার উয়ন, আমার বন্ধু। সন্ধ্যা হাসলো। এসব পাকা পাকা কথা সব অরুণ শেখায়। যদিও সৃজন আর 5 জনের চেয়ে সবকিছু দিক দিয়ে এগিয়ে এসে হাঁটতে শুরু করেছে দ্রুত, কথাও বলে দ্রুত, তবে তার সব কথা স্পষ্ট নয়। তাছাড়া প্রতিটা কথা খুব ভালোভাবে বোঝে। সব মিলিয়ে সৃজন এখনই যেমন বিচক্ষণ ধরনের, তেমনি সব কিছুতে সবার চেয়ে এগিয়ে। এজন্য নিয়া সৃজনকে স্মার্ট বয় বলে ডাকে। আসমানি নওয়ান মাঝে মাঝে মলিন গলায় বলেন,
সৃজন একদম আমার আকাশের মতো হয়েছে। আকাশও নাকি সব কিছুতে এমন ফাস্ট ছিল। গায়ের রং ধবধবে ফর্সা, যা আকাশের মতো। চোখের মণি দুটো আকাশের মতো সোনালি রঙের। অনেকে তো বলে চেহারাও হুবহু আকাশের মতোই। সন্ধ্যার কাছেও তেমনই লাগে। তবে সে এসব ভাবনাকে তার মনে বেশিক্ষণ স্থায়ী হতে দেয় না। কথাগুলো ভেবে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। এসব ভাবনার ইতি ঘটায় সন্ধ্যা সৃজনকে রেডি করিয়ে কোলে নেয়। অরুণের ঘরের দরজা ভিড়িয়ে দিয়ে দরজার কাছে গিয়ে সৃজনের 2 পায়ে জুতো পরিয়ে দিয়ে আসমানি নওয়ানকে বিদায় দিয়ে বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, আমার অরুণ ভাইয়াকে দ্রুত পাঠিয়ে দিও, নয়তো আমার ক্লাস মিস হয়ে যাবে। আসমানি নওয়ান সম্মতি দেয়। সন্ধ্যা সৃজনকে বাড়ি রেখে কখনো ভার্সিটি যায় না, সবসময় সৃজনকে সাথে নিয়ে যায়। যখন যখন ক্লাস থাকে তখন অরুণ নয়তো সৌম্যর কাছে রাখে। সৌম্যর অরুণ কেউ না কেউ ভার্সিটিতে যায় সন্ধ্যা সৃজনের জন্য। মাঝে মাঝে সন্ধ্যার অন্য ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা সৃজনকে নেয়। সন্ধ্যাকে যতজন চেনে সকলে সৃজনকে ভীষণ আদর করে। পুতুলের মতো বাচ্চাটাকে অনেক অপরিচিতরাও এসে কোলে নেয়, গাল টানে, কখনো গুলুমুলু গাল চুমুতে ভরিয়ে দেয়। ভার্সিটি চান্স পাওয়ার পর লামিয়া স্কুটি দিয়ে সন্ধ্যা স্কুটি চালানো শিখেছিল। এরপর আসমানি নওয়ান তাকে একটা স্কুটি কিনে দেয়। সন্ধ্যার যখন ইচ্ছা হয় তার বাচ্চাকে নিয়ে স্কুটি নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। মা ছেলের ভীষণ ভালো লাগে স্কুটি নিয়ে বেরিয়ে পড়তে। সন্ধ্যা গ্যারেজে এসে তার স্কুটির উপর সৃজনকে বসিয়ে দেয়। এরপর সে হেলমেট পরে সৃজনকে সামনে স্কুটিতে বসে পড়ে। নিরাপত্তার জন্য একটা বেল্ট পরে নেয়, যে বেল্টের সাথে সৃজনের কোমর আটকে থাকে, অর্থাৎ একটা বেল্টের মাঝে মা ছেলে আটকে থাকে। এই বেল্টকে বাচ্চা সেফটি হার্নেস বেল্ট বা স্কুটার বেবি হার্নেস বেল্ট বলে। বেল্টটা পরার পর সন্ধ্যা ঘাড় বাঁকা করে বলে, আবার শক্ত করে ধরেছো? সৃজন তার ছোট ছোট 2 হাত বাড়িয়ে সন্ধ্যার কোমরে দুপাশে শক্ত করে ধরে বলে। হুম, দলিসি। সন্ধ্যা হেসে সৃজনের ঠোঁটে একটা চুমু খায়। মায়ের আদর পেয়ে সৃজন হাসে। এরপর সন্ধ্যা স্কুটি স্টার্ট দেয়। পিছন থেকে আসমানি নওয়ান বলেন, সাবধানে যেও দাদু ভাই। সৃজন পিছু ফিরে ডান হাত দিয়ে ইশারা করে আর আধো আধো স্বরে বলে, টাটা দাদিমা। আসমানি নওয়ান হাসলেন, সন্ধ্যাও হাসলো। আবারও সৃজনকে ভালোভাবে ধরে বসতে বললে সৃজন বাধ্য ছিলেন না, মাকে শক্ত করে ধরে মায়ের পিঠে বাম গাল ঠেকিয়ে দেয়। মিটিমিটি বাতাস গায়ে লাগছে। সৃজনের মুখে হাসি ফুটে, বোঝা যাচ্ছে মায়ের সাথে এভাবে স্কুটিতে যেতে পেরে সে ভীষণ খুশি। ট্রাফিক সিগন্যালের কারণে রাস্তার গাড়িগুলো সব এক এক করে থেমে গেছে। সাথে সাথে সন্ধ্যাও স্কুটি থামিয়ে অপেক্ষা করে। হাত ঘড়িতে একবার সময় দেখলো। লামিয়ার হাতে আজ মার খেতে হবে নিশ্চিত। সৃজন 2 হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছে। বাদিকে ফিরে আশপাশটা কুটুর কুটুর চোখে দেখে। তাদের পাশে আরো অনেক গাড়ি থেমে আছে, যার মধ্যে অন্যতম গাড়ি বাইক সিএনজি। সন্ধ্যার স্কুটি থেকে বাদিকে অল্প কিছু দূরত্বে একটা বাইক, যে বাইকে এক 33 বছর বয়সী লোক বসা, পরনে সাদা শার্ট প্যান্ট, 2 হাতে গ্লাভস ও বুকে রাইডিং জ্যাকেট, 2 পায়ে ব্রাউন কালার রাইডিং বুট, মাথায় সাদা কালো রঙের সংমিশ্রণে একটা হেলমেট। বোঝা যাচ্ছে সকাল সকাল বাইক রাইডিংয়ে বেরিয়েছিল, কিন্তু এখানে এসে আটকে গিয়েছে। জ্যামে আটকে মারাত্মক বিরক্ত সে। বাইকের হাতল থেকে হাত সরিয়ে মাথার হেলমেট খুলে ডান হাতে নিলে দৃশ্যমান হয় তার চেহারা, যাকে দেখতে এক সুদর্শন যুবকের মতোই লাগছে। ধবধবে ফর্সা গালে, চাপদাড়িতে ভরপুর, উঁচু নাক, দীর্ঘ কপাল। সবচেয়ে আকর্ষণীয় যা লাগে তা হলো সোনালি চোখের মণি দুটো। সে বিরক্তি নিয়ে ডান বামে মাথা নাড়ায়। হঠাৎ দৃষ্টি আটকায় তার ডান দিকে একটা স্কুটিতে বসা এক বাচ্চা ছেলের উপর, যার দৃষ্টি তার উপর। আকাশকে যে বিষয়টা সবচেয়ে বেশি অবাক করলো, বাচ্চা ছেলেটির চোখের মণি দুটো একদম তার চোখের মণির মতো সোনালি। সৃজন আকাশের দিকে অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। বাচ্চা ছেলেটি বোধহয় আকাশকে চেনার চেষ্টা করছে। এটুকু বাচ্চা দৃষ্টি কি ভীষণ তীক্ষ্ণ। আকাশ সৃজনের চোখের দিকে চেয়ে হেলমেটটা আবারও পরে নেয়, বিড়বিড় করে আওড়ায়। ইন্টারেস্টিং। তখনই ট্রাফিক সিগন্যালে লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলে ওঠে। সকলের গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলেও আকাশ তার বাইক প্রথমেই অনেকটা হাই স্পিডে ছাড়ে। ফলস্বরূপ কয়েকটা গাড়ির সাথে ধাক্কা লাগে, তবে তার মাঝে বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। কয়েকটা ধাক্কা খাওয়া গাড়ির মাঝে ডান পাশে সন্ধ্যার স্কুটিও ছিল, যার সাথে আকাশের বাইক ধাক্কা খায়। সন্ধ্যা স্কুটি সহ ডান দিকে পড়তে পড়তে বেঁচে যায়। শক্ত হাতে স্কুটি চেপে সোজা করে, ঘাড় বাঁকিয়ে ডান হাত পিছনে নিয়ে সৃজনকে ধরে। আত্মার পানি শুকিয়ে গিয়েছিল। ভেবেছিল আজ তার এই প্রাণটার কিছু হয়ে গেল বলে। নিজেকে সামলে নিতে পেরে সন্ধ্যা স্বস্তি নিঃশ্বাস ফেলে। সৃজনের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, আবার ঠিক আছো? সৃজন ভীষণ ভয় পেয়েছে। মাকে আরো শক্ত হাতে চেপে ধরে ছোট করে বলে, হুম। সন্ধ্যার সামনে তাকে চোখে পড়ে একটা সাদা শার্ট প্যান্ট পরিহিত লোক বাইক নিয়ে এলোমেলোভাবে ছুটে চলছে। সন্ধ্যা রাগান্বিত স্বরে চেঁচিয়ে বলে, এই অন্ধমূর্খ, এই চোখ নেই? আকাশ শুনতে পেল কিনা
সে তার মতোই ছুটছে, যেন আরও গাড়ির সাথে ধাক্কা লেগে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার কিচ্ছু যায় আসে না। সন্ধ্যা লোকটির এমন অসভ্যের মতো কাণ্ড দেখে রেগে তার বা পায়ে জুতো খুলে বা হাতে আকাশের দিকে ছুঁড়ে মারে। আকাশের দৃষ্টি আয়নায় পড়লে দেখলো তার দিকে কেউ জুতো ছুঁড়ে মেরেছে। সে দ্রুত বাইক ডান দিকে একদম হেলে নেয়, যেন রাস্তার সাথে ঘেঁষে গেল। সন্ধ্যা ছুঁড়ে ফেলা জুতোটি আকাশের উপর দিয়ে চলে গেল। আকাশ আবারও বাইক সোজা করে, চোখে মুখে অসম্ভব ক্রোধ হানা দিয়েছে। সিদ্ধান্ত নিয়ে শেষ, যে তার দিকে জুতো ছুঁড়েছে আজ তার লাশ না ফেলে সেই জায়গা প্রস্থান করবে না। বাইক এই পথে উল্টো ঘুরাতে নেয়, তখনই আবারও আয়নায় দৃষ্টি পড়লে আকাশের দৃষ্টি শীতল হয়। আয়নায় স্পষ্ট দৃশ্যমান সন্ধ্যার রাগান্বিত মুখ। সন্ধ্যা মাথায় হেলমেট থাকলেও তার শ্যামলা ঘরমাক্ত মুখটা স্পষ্ট দৃশ্যমান। আকাশ আর মোড় ঘোরায় না, বরং সোজা পথে বাইকের স্পিড আগের চেয়েও বাড়ায়। আয়নায় সৃষ্ট সন্ধ্যার প্রতিবিম্বে দৃষ্টি নিবদ্ধ রেখে হেলমেটের ভেতরে সামান্য ঠোঁট বাঁকালো আকাশ। রাগে সন্ধ্যার শরীর কাঁপছে এখনো। সে নিজেকে সামলে ডান পায়ের জুতো খুলে রেখে সৃজনকে ধরে বসতে বলে স্কুটি স্টার্ট দেয়। ছোট্ট সৃজন মাকে ধরে রেখে বাদিকে এলে অস্পষ্ট হয়ে আসা অদৃশ্য হওয়ার পথে আকাশের বাইকের দিকে চেয়ে থাকে। এতক্ষণ ভাবার পরে কিছু মনে পড়েছে বোধহয় তার। মায়ের বলা তখনকার অন্ধমূর্খ শব্দটি আর তার মনে আসা নামটি মিলিয়ে আধো আধো আওড়ায়। অঞ্জমূর্খ বাতাস বাবু। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।